সে 20টা প্রশ্ন আসছে। 20টা প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোস্টলি ভোকাবুলারি বেসড প্রশ্ন। তো আমি হচ্ছে আমাদের ক্লাসে বলে থাকি এবং বিভিন্ন সময়ে যে পোস্টগুলা হয় বা আর্টিকেলগুলা লেখা হয় সেখানে বলে থাকি যে রিসেন্টলি ৫-১০ বছর ধরে আসলে ভোক্যাব বেসড কোয়েশ্চেনসই বেশি আসছে এবং ডিফিকাল্টও আসছে। সো ভোকাবুলারিতে মানে ভোকাবুলারি এমন একটা জিনিস যেটা আসলে আপনি চাইলে আগে থেকে পারফেক্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারেন। যেমন গ্রামার ধরেন বা ম্যাথ বলেন, এগুলা কিন্তু আসলে ডিরেক্টলি কমন পড়ার সুযোগ নেই। কিন্তু ভোকাবুলারি এমন একটা জিনিস যে আপনি জানেন আমার কাছে লেটস সে ওয়ার্ড স্মার্ট একটা বই আছে, লেটস সে ব্যারনস একটা বই আছে। আপনি জানেন এই বাসায় আমার এখানে ২০০০ টা শব্দ আছে। এই ২০০০ টা শব্দ যদি আমি শেষ করতে পারি, তাহলে কিন্তু আমার মোটামুটি যেহেতু এখন ভোক্যাব বেস কোশ্চেনটা বেশি হয়, তাহলে আমি এখানে মানে মোটামুটি 80-90% মার্কস ক্যারি করতে পারবো। এবং এখান থেকে আপনি অন্য যাদের মানে কম্পিটিটর যারা আছে তাদেরকেও এখান থেকে আপনি আউট প্লে করে দিতে পারবেন বিকজ কোশ্চেনটা ডিফিকাল্ট। সো এই ওয়েপনটা আপনি নিয়ে যেতে পারবেন। এনিওয়ে, তো আমরা শুরু করি। প্রথম যে প্রশ্নটা আছে সেখানে লেখা যে ডিউ টু এ লার্জ নাম্বার অফ ইমার্জেন্সি কলস এট দ্য টাইম ইয়োর সেক্রেটারি হ্যাড টু ড্যাশ দ্য ইস্যু ফর লেটার রিকল। মানে অনেকগুলা এমার্জেন্সি কল আসছে, ঠিক আছে? সো অনেকগুলো এমার্জেন্সি কল আসার কারণে সেক্রেটারি করছে, সেক্রেটারি হচ্ছে সেটা পোস্টপোন করছে বা ডিলে করছে, ঠিক আছে? তো সেই ইস্যুটা সে এখনো ধরে নাই। হ্যাঁ, তো এই যে ইস্যুটা আছে সেই ইস্যুটা সে কি করছে সেটা আমাদের গ্যাপে বসাতে হবে। তো আমরা যদি অপশনগুলো দেখি, এখানে দেখেন মিনিং গুলো আপনাকে জানতে হবে এটা অ্যান্সার করার জন্য, ঠিক আছে? সো ফার্স্ট যে মিনিং সেটা হচ্ছে রিভারবেরেট। রিভারবেরেট মানে হচ্ছে কোনো কিছু কাঁপানো বা প্রকম্পিত করা। তো এখানে আসলে এটা রিলেভেন্ট না, ঠিক আছে? এমার্জেন্সি কল আসার জন্য সেক্রেটারি ইস্যুটা কাঁপিয়েছে, এটা এখানে রিলেভেন্ট না। ব্যাক বার্নার, ব্যাক বার্নার মানে হচ্ছে কোনো কিছু পোস্টপোন বা ডিলে করা। সো সেক্রেটারি ইমার্জেন্সি কলের জন্য ইস্যুটা ডিলে করেছে, ইট মেক্স সেন্স। সো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। বাট আমরা যখন এটা পরীক্ষায় অ্যান্সার করবো আমরা এটা হাতে রেখে দিব, অন্য অপশনগুলো আমরা আগে টেস্ট করব। যদি সেটা এটার থেকেও পারফেক্ট না হয় তাহলে আমরা অপশন বি কে কারেক্ট হিসেবে রেখে দিব। হ্যাঁ, কারণ প্রশ্নে কিন্তু বলা আছে যে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। হ্যাঁ, তো ইংলিশে যেহেতু ওয়ার্ড গুলা কনটেক্সট ওয়াইজ আসলে ভ্যারি করে অনেক কিছু, তো আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েটটা চুজ করতে হবে। ওকে, আমরা অপশন সি দেখি। প্রেসিপিটেট, প্রেসিপিটেট মানে হচ্ছে টু কজ সামথিং টু হ্যাপেন সাডেনলি, ঠিক আছে? সো এটা এখানে রিলেভেন্ট না। এসকেলেট মানে ত্বরান্বিত করা, এটা আসলে যাচ্ছে না কারণ ইমার্জেন্সি কলের এমনি ইমার্জেন্সি কল আসতেছে, তার উপরে ইস্যুটা সে এসকেলেট করতেছে, এটা মিলল না আসলে। কারণ ইমার্জেন্সি কল ধরে তারপরে সে ওই ইস্যুটা দেখবে, ঠিক আছে? আর আহ, কি বলছে, এটাকে পার্সু করা না, সে পার্সু করে নাই, সে আসলে ডিলে করছে। সো নাম্বার 25 এর অ্যান্সার হচ্ছে অপশন বি, যে এমার্জেন্সি কলের জন্য সেক্রেটারিকে ইস্যুটা ডিলে বা পোস্টপোন করতে হয়েছিল। ওকে, এবার হচ্ছে 26। সো 26 প্রশ্নটা কি, যে দ্য শেফ আস্কড হিম টু ড্যাশ দ্য শ্যালটস উইথ গ্রেট প্রিসিশন। অর্থাৎ শেফ বলছে যে শ্যালট অর্থাৎ পেঁয়াজ, পেঁয়াজের টাইপ একটা সবজি, এটাকে হচ্ছে চূর্ণ করতে। হ্যাঁ, একদম ভালো মতো সে তাকে বলছে যে ভালো মতো চূর্ণ করতে। তো চূর্ণ যেই মানে বাংলা শব্দের ইংলিশটা হচ্ছে মিন্স। মিন্স হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা। তো আমরা আগে বলেছি আমরা সেন্টেন্স কমপ্লিশনে মানে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড চুজ করতে হয় সেখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডই দেখব। চম্প মানে হচ্ছে কোনো কিছু জোরে জোরে চাবানো। গার্নি, গার্নি মানে হচ্ছে স্ট্রেচার হুইচ ইজ নট ইভেন এ ভার্ব। এখানে আপনার ভার্ব বসাইতে হবে, এটা মানে তো এটা এমনিও হবে না। ইয়েল্প, ইয়েল্প মানে হচ্ছে কান্না করা। আর সাল্ক, সাল্ক মানে হচ্ছে একটু আপসেট থাকা, ঠিক আছে? সো এগুলো এখানের সাথে মানে রিলেভেন্ট না। এখানে চূর্ণ করার যে ইংলিশটা সেটা স্ট্রেট ফরওয়ার্ড মিনিং জানলেই আপনি পারতেন। সো মিন্স মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা। তো শেফ আস্কড হিম টু মিন্স দ্য শ্যালটস উইথ গ্রেট প্রিসিশন। ওকে, এবার আসি নাম্বার 27। কি বলছে যে although the manager was found dash for negligence, several junior staff members were also found to exhibit প্যাটার্নস অফ অবফাসকেশন, ঠিক আছে? সো এখানে আমার একটা ক্লু হচ্ছে অলসো। অলসো দিয়ে আমি কিভাবে আমি বললাম ক্লু, কারণ হচ্ছে যেই কাজটা এই ক্লজে করা হয়েছে ওই সেম কাজটা হয়তো এই ক্লজেও করা হয়েছে, ঠিক আছে? এটার জন্য অলসো ব্যাপারটা চলে আসে, যে এখানেও যা হয়েছে এখানেও তা হয়েছে। দ্য ম্যানেজার ওয়াজ ড্যাশ ফর নেগলিজেন্স, নেগলিজেন্সের জন্য ম্যানেজারের কিছু না কিছু করা হয়েছে এবং স্টাফ মেম্বারও কিছু ধরনের এমন কিছু করছে যেটা হচ্ছে প্যাটার্ন অফ অবফাসকেশন। অবফাসকেট মানে হচ্ছে ধোঁয়াশা। হ্যাঁ,
তাহলে ওর জুনিয়র স্টাফ মেম্বাররাও ধোঁয়াশামূলক কিন্তু কাজ কাম করছে, ঠিক আছে? সো এবং ম্যানেজারও হচ্ছে নেগলিজেন্স দেখাইছে। তো নেগলিজেন্স দেখানোটা একটা শাস্তিযোগ্য অপরাধ, হ্যাঁ, যে শাস্তিযোগ্য, যার জন্য শাস্তি পেতে হইতে পারে। তো এটার জন্য অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, যে কালপেবল মানে হচ্ছে শাস্তিযোগ্য। বাকি অপশনগুলো আমরা চেক করব। রম্প মানে কি? রম্প মানে হচ্ছে এনার্জেটিকলি বা হচ্ছে মানে খুব জোরে জোরে মুভ করা, ঠিক আছে? সো এটার সাথে এটা যাচ্ছে না। অ্যাম্বুলেটরি মানে হচ্ছে হাঁটা, যে হাঁটতে পারে, সেটাও এখানে হচ্ছে না। ইন্টারডিক্টেড, ইন্টারডিক্টেড মানে হচ্ছে যাকে ক্ষমা করা হয়েছে। এখন নেগলিজেন্সের জন্য তো আসলে ক্ষমা করা হয় না, সো এটাও হবে না। ওয়ারি, ওয়ারি মানে হচ্ছে সচেতন বা কশাস যেটা থাকে, সো এটা এখানে হচ্ছে না। সো নেগলিজেন্সের জন্য ম্যানেজারকে শাস্তি পেতে হয়েছিল, ইট ওয়াজ এ কালপেবল মানে শাস্তিযোগ্য। সো 27 এর অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, আমরা নেক্সট প্রশ্নে আসি। The only sound that could be heard in the room was the slow, continuous dash of the ceiling fan. তো সিলিং ফ্যানের শব্দ, এই যে এখানে অপশনস গুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা এক্সপ্রেশন। সো ফ্যানের যে শব্দ, তার সাথে অলওয়েজ যে অপশনটা যেটা হচ্ছে হুইর, হ্যাঁ, হুইর অফ দ্য সিলিং ফ্যান। অন্য অপশনগুলো দেখেন, হুইজ, হুইজ মানে হচ্ছে একটা জোরে শার্প একটা সাউন্ড, যেটা হচ্ছে ধরেন কোনো কিছু যখন দ্রুত উড়ে যায়, যেমন রকেট যখন উড়ে যায় তখন হুইজিং রকেট আমরা বলে থাকি। সো হুইজ এটা হবে না। উইম, উইম মানে হচ্ছে অনেকটা আনপ্রেডিক্টেবল, আমরা উইমসিক্যাল বলে থাকি, সেখান থেকে উইম আসছে। তো এটাও ফ্যানের সাথে সম্পর্কিত না। হুশ, হুশ এখানে যাবে না, এটা মানে একটা কি বলে এটাকে, রাশিং সাউন্ড, হ্যাঁ, আমরা যখন জোরে জোরে হেঁটে যাই বা কেউ কোনো প্রাণী যখন জোরে জোরে হেঁটে যায়, যখন যে একটা রাশিং সাউন্ড হয় অথবা বাতাস যখন জোরে জোরে মুভ করে, তখন আমরা এই হুশ এক্সপ্রেশনটা ইউজ করি। আর হুইল মানে হচ্ছে ফ্যান যখন ঘুরে তখন ফ্যানের পাখার যে খাটখাট আওয়াজটা হয়, সেটার সাথে হুইল এক্সপ্রেশনটা যায়, ঠিক আছে? সো এখানে অপশন ডিটা হবে কারেক্ট অ্যান্সার। সো কন্টিনিউয়াস হুইল অফ দ্য সাউন্ড, হ্যাঁ। আর হুইপ মানে হচ্ছে একটা ভাঙার শব্দ, মানে হুইপ, ঠিক আছে? ক্র্যাকিং সাউন্ড হচ্ছে হুইপ। সো হুইপ যেটা, সেটা ফ্যানের সাথে সবচেয়ে বেশি রেলেভেন্ট, বা ফ্যানের সাথে হুইপিং সাউন্ড অফ দ্য সিলিং ফ্যান, এরকম এক্সপ্রেশনটা বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর আমরা আসবো হচ্ছে নাম্বার 29। কি বলছে এখানে? কোলাবোরেটিভ এক্সারসাইজেস পুশ পার্টিসিপেন্টস টু রিচ আউট টু ইচ আদার, নট ফর ড্যাশ অর এমপ্যাথি বাট ফর জয়েন্ট প্রবলেম সলভিং। আচ্ছা, তো এগেইন এখানে আমাদের একটা ক্লু হচ্ছে নট ফর, বাট ফর। এটাকে আপনারা ধরতে পারেন নট অনলি ফর দিস বাট অলসো ফর দ্যাট। তার মানে এই পার্টে যেটা এক্সপ্রেস করা হচ্ছে, ওই পার্ট অবশ্যই ডিফারেন্ট কিছু এক্সপ্রেস করা হবে, হ্যাঁ? কারণ আমরা একই জিনিস এক্সপ্রেস করলে সেটাকে নট অনলি বাট অলসো দিয়ে বলি না। নট অলসো দিস, আই লাইক নট অনলি ক্রিকেট বাট অলসো ফুটবল, সো ডিফারেন্ট কিছু হবে। এখানে কোশ্চেনটা আসলে কি? কোলাবোরেটিভ এক্সারসাইজেস পুশ পার্টিসিপেন্টস টু রিচ আউট টু ইচ আদার, অর্থাৎ যেখানে কোলাবোরেটিভ এক্সারসাইজ করা হয়, অর্থাৎ একে অন্যের সাথে মিলেমিশে এক্সারসাইজ করা হয়, সেখানে পার্টিসিপেন্টসরা একে অন্যকে পুশ করে এবং একে অন্যের দিকে সবাই রিচ আউট করে। নট অনলি ফর একটা জিনিস বাট অলসো ফর প্রবলেম সলভিং। সো প্রবলেম সলভিং একটা হয়ে গেছে, এখানে ডিফারেন্ট কিছু হবে। সো প্রবলেম সলভিং এর জন্য রেভেলেশনটা এখানে আর হবে না, হ্যাঁ? কারণ কি? কোনো একটা প্রবলেম অ্যারাইজ করছে বা একটা কিছু ডিফিকাল্ট জিনিস অ্যারাইজ হয়েছে, সেখান থেকে রেভেলেশন বা কোনো অ্যান্সার পাওয়া গেছে, সেটা এখানে অলরেডি ডান। সো এই অপশনটা এখানে হচ্ছে না। স্টোইসিজম কি? স্টোইসিজম মানে হচ্ছে আপনার যার হ্যাপিনেস অর স্যাডনেস কোনো কিছুতেই মানে খারাপ ভালো কোনো কিছুতেই সে আর সুখী হয় না, দুঃখও পায় না, হ্যাঁ? যেমন একটা ব্যান্ড ছিল স্টোইক ব্লিস। তো এখান থেকে স্টোইসিজম আসছে, একটা মানে ওয়ার্ড আর কি, যে ইমোশন সহজে দেখায় না, এই টাইপ আর কি মিন করে। সো এখানেও এটা আসলে হবে না। অপুলেন্স মানে কি? মানে লাক্সারি বা ওয়েলথ, এটা এখানে যাচ্ছে না। কমিজারেশন, কমিজারেশন মানে হচ্ছে কারো কাছে সিম্পাথাইজ করা, ঠিক আছে? অর্থাৎ আপনার হচ্ছে কোলাবোরেটিভ এক্সারসাইজের মাধ্যমে পার্টিসিপেন্টসরা একে অন্যের কাছে যায় এবং তারা নট অনলি একে অন্যের ব্যাপারটা বুঝে একে অন্যের প্রতি সহানুভূতি দেখায়, একই সাথে তারা প্রবলেম সলভও করে, ঠিক আছে? সো এখানে অপশন ডিটা অর্থাৎ কমিজারেশনটি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? লিওয়ে, লিওয়ে হচ্ছে ফ্রিডম, একটা যে আপনার কাজ করার জন্য যে ফ্রিডমটা, সেটা হচ্ছে লিওয়ে, ঠিক আছে? সো এটা এখানে হবে না, কারণ এখানে আপনি সবাই সাথে মিলে কাজ করছেন। সো আপনি গ্রুপে কাজ করলে সবাই সবাইকে সিম্প্যাথিও দেয়, এট দ্য সেম টাইম প্রবলেমও সলভ হয়। সো 20 এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, এরপরে আমরা আসি নাম্বার 30 তে। 30 তে কি বলা হয়েছে? একটা মানে
শব্দ বিভিন্ন আছে, এখান থেকে আপনার স্পেলিং কারেক্ট কোনটা সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এটা খুব ইজি। ইজি বলতে হচ্ছে এই শব্দের সাথে যারা পরিচিত তারা এটা দেখা মাত্র আইডেন্টিফাই করতে পারবেন যে প্লাগিয়ারিজম এই ওয়ার্ডটাতে ভুল আছে, এটার কারেক্ট ইয়াটা হবে প্লাজিয়ারিজম, এরকম প্লাজিয়ারিজম, অর্থাৎ এই জি আর এর মাঝখানে একটা আই হবে। ওকে, প্লাজিয়ারিজম, রাইট। সো আমরা এই যে ভোকাবুলারি পার্টটা এটা শেষ করলাম। এরপর আমরা আসি আমাদের অ্যানালজি মানে এবং নেক্সট যে সেগমেন্টটা আছে সেই সেগমেন্টটাতে। নেক্সট সেগমেন্টটা হচ্ছে আপনার প্রথমটা শুরু হয়েছে অ্যানালজি দিয়ে। সেখানে যে ফার্স্ট 31 যে প্রশ্ন সেটা হচ্ছে আচ্ছা, অ্যানালজি মানে কি? অ্যানালজি মানে হচ্ছে প্রথম দুইটার মধ্যে যেই সম্পর্ক পরের দুইটার মধ্যে একই ধরনের সম্পর্ক থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ মিউরাল ওয়াল এই দুটার মধ্যে সম্পর্কটা আসলে কি সেটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি বলি লেটস সে মানি, ওয়ালেট অ্যান্ড মানি, তাহলে সম্পর্কটা কি যে ওয়ালেটে মানি থাকে, ঠিক আছে? তো একই সাথে কি হবে ব্যাগ বুক, অর্থাৎ ব্যাগে বই থাকে। তো একইভাবে মিউরাল আঁকা হয় ওয়ালে। ইনস্ক্রিপশন মানে কি? ইনস্ক্রিপশন মানে হচ্ছে লেখনী, যেটা করা হয় ফলকে। অর্থাৎ ফলকে আমরা যে লেখালেখি করি কোনো কারো মানে মৃত্যুর ডেট টাইম লিখে থাকি, নাম লিখে থাকি, অথবা ফলকে অনেক কিছুই এই ধরনের কিছু লেখা হয়, সেই ফলকে হচ্ছে লেখা থাকে। তো ইনস্ক্রিপশন লেখা হয় ফলকে। তো 31 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নাম্বার 32 তে আসি। 32 তে কি বলেছে? 32 তে বলেছে যে কোয়ালিশ ডিসইন্টিগ্রেট। কোয়ালিশ মানে হচ্ছে সমন্বয় ঘটানো, হ্যাঁ? বা অনেক কিছু একটা জায়গায় কেন্দ্রীভূত করা, অনেক কিছু মিলে একটা সমন্বয় করা, সেটা হচ্ছে কোয়ালিশ। আরেকটা হচ্ছে ডিসইন্টিগ্রেট। ডিসইন্টিগ্রেট মানে হচ্ছে একসাথে ছিল সেটা ভেঙে দেওয়া, হ্যাঁ? আলাদা আলাদা করে দেওয়া। সো দেখেন এই দুটার মধ্যে সম্পর্ক কি? মিনিং কিন্তু আলাদা, বাট সম্পর্কটা হচ্ছে মানে একটা হচ্ছে একটা জায়গায় মিলিত হয়, সমন্বিত হয়, আরেকটা হচ্ছে একটা জায়গা থেকে ভেঙে স্প্লিট হয়ে যায়। সো একে অন্যের বিপরীত। তো এই দুটোর মধ্যে সম্পর্কটা হচ্ছে একটা বিপরীতধর্মী সম্পর্ক। মিনিং এর মধ্যে বৈপরীত্য লক্ষ্য করা গেছে। তাহলে এই যে ডিবাঙ্ক এর অপোজিট ওয়ার্ডটা, যার অপশনগুলোর মধ্যে যেটা ডিবাঙ্ক এর অপোজিট সেটা আমাকে চুজ করতে হবে। সো ফার্স্ট আমরা অপশনগুলো চেক করি। মেটামরফাইজ মানে হচ্ছে টু ট্রান্সফর সামথিং অর টু চেঞ্জ সামথিং, মানে চেঞ্জ করা, ট্রান্সফার করে, সেটা হচ্ছে মেটামরফাইজ। আর ডিবাঙ্ক মানে হচ্ছে কোনো কিছু এক্সপোজ করা বা কোনো কিছু, আমরা এটা সচরাচর ইউজ করে থাকি যে একটা জিনিস হয়তো অনেকে কনফিউজড কোন একটা সত্য নাকি মিথ্যা এটা নিয়ে, তো কেউ জিনিসের ডিবাঙ্ক করলো মানে এটা রিয়ালিটিটা তুলে ধরলো বা এটার সত্যতাটা তুলে ধরলো। তো ডিবাঙ্ক মানে হচ্ছে কোন একটা জিনিস যেটা কনফিউজ বা অনেকে যেটা রিউমার বলতো বা মিথ্যা বলতো সেটাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করা উইথ লজিকস এন্ড ফ্যাক্টস, এটা হচ্ছে ডিবাঙ্ক। তো এটার অপোজিটটা কিন্তু ট্রান্সফর্ম না, এটার অপোজিটটা হচ্ছে মাইথোলজাইজ, অর্থাৎ আমরা মিথ বলি না, মিথোলজি বা মিথ, মিথ মানে কি? যেটা হচ্ছে সত্য না। তো মিথোলজাইজ মানে হচ্ছে যেটাকে মিথ্যা হিসেবে প্রমাণ করা, ঠিক আছে? তাহলে ডিবাঙ্ক মানে হচ্ছে কোনো কিছুকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করা, এর অপোজিটটা হচ্ছে মিথোলজাইজ, যেটা মানে হচ্ছে কোনো কিছুকে মিথ হিসেবে প্রতিষ্ঠিত করা। তাহলে এটা ডিবাঙ্কের সাথে এটা অপোজিট, ঠিক আছে? তো 32 এর অ্যান্সার হবে অপশন সি। আমরা যদি অন্য অপশনগুলো চেক করি যে মেটাস্টেসাইজ এটার মানে হচ্ছে কোনো রোগ, মানে এটা বেসিক্যালি একটা মেডিকেল টার্ম। সো কোনো রোগ যখন ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে মেটাস্টেসাইজ। ম্যাটেরিয়ালাইজ মানে হচ্ছে বাস্তবায়িত করা। সো ডিবাঙ্কের অপোজিট অন্য অপশনগুলো না, সেটা হবে অপশন সি, অর্থাৎ মাইথোলজাইজ, ঠিক আছে? সো 32 এর অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, তারপরে আসেন হচ্ছে 33 নাম্বারের প্রশ্ন। এই প্রশ্নটা একটা ট্রিকি একটা প্রশ্ন ছিল। এটা অ্যান্সার করা উচিত ছিল সবার, কারণ এটা ডিরেক্টলি কোনো ভোকাবুলারি বা গ্রামার বেসড হয়তো না, কারণ এই যে শব্দগুলো আছে এটা হয়তো মোরাললেস সবারই কম বেশি জানা, বাট একটা লাইন পড়ে সেটার অর্থটা কি সেটা হচ্ছে মানে বুঝতে পারাটা এখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন টোনে কি বলা হয়েছে এটা বুঝতে পারাটা এখানে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা বাক্যটাকে পড়ি, কি বলছে? প্রশ্নটা কি? হুইচ অফ দ্য ফলোইং ক্যান বেস্ট ডেসক্রাইব দ্য টোন অফ দ্য সেন্টেন্স? সো দিস ইজ দ্য হাইলাইটিং পয়েন্ট, যে এখানে বাক্যের টোনটা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে বা রিয়ালাইজ করতে হবে। কি বলছে? এ মেলানকলি লুকিং ম্যান।
মেলানকলি মানে কি? অবসান মানে হচ্ছে বিষণ্ণ বা অবসাদগ্রস্ত কোনো একজন মানুষ, তাকে আমরা বলা মেলানকলি। তো এই বাক্যটা দেখে আপনার মনে হতে পারে যে সেই লোকটা হয়তো পেসিমিস্টিক কেউ, হতাশা মানে যার মধ্যে হতাশা বেশি কাজ করে। মেলানকলি মানুষ অনেক সময় গম্ভীর হয়ে থাকে, somber হয়ে থাকে, সেটাও মনে হতে পারে। তো somber and pessimistic এর মধ্যে একটা হতে পারে বলে আপনার মনে হচ্ছে এতটুকু অংশ দেখে। কিন্তু পরবর্তীতে আবার বলা he had the appearance of one who has searched for the leak in life's gas pipe with a lighted candle, অর্থাৎ একটা লাইটের মানে একটা মোমবাতি দিয়ে সে তার লাইফের যে গ্যাস পাইপ সেটার লিকটা সারাতে গিয়েছিল। একটা মেলানকলিক ম্যান। আবার সে হচ্ছে হাতে মোমবাতি নিয়ে তার লাইফের প্রবলেম সলভ করার জন্য চলে গেছে। সো এটা কেমন না? এটার সেকেন্ড ক্লজটা দেখে মনে হচ্ছে এটা একটা অপটিমিস্টিক একজন মানুষ, কিন্তু এটাতে মেলানকলিক ম্যান বলা হয়েছে। সো বেসিক্যালি এই লাইনটা যে অথর লিখছে সে এখানে একটা ডার্ক সার্কাজম ইউজ করছে। একটু উইটি একটা সার্কাজম ইউজ করছে। এই ডার্ক সার্কাজম বা উইটি সার্কাজম টাইপ লেখাগুলো আসলে এমন হয় একটু মানে ডার্কলি এখানে হিউমার করা হয়েছে। ঠিক আছে? একটা মেলানকলি ম্যান বাট সে হচ্ছে নিজের প্রবলেমটা মোমবাতি দিয়ে তার লাইফের যে গ্যাস পাইপ সেখানে যে লিক হইতে সেটা সারাতে গিয়েছিল। তো একটা হিউমারাস টোনে আসলে যে অথর সে এটা এখানে বোঝাতে চেয়েছে। তো 33 এর অ্যান্সার হবে অপশন বি। ওকে, এরপরে আমরা আসি নাম্বার 34। 34 এ কি বলছে যে এখানে আমার কারেক্ট প্লুরাল ফর্মটা ইউজ করতে হবে। তো ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে ইরাটা। ইরাটা অলরেডি একটা প্লুরাল ফর্ম হুইচ ইজ রাইট। সো এটা আপনি কনফিডেন্ট হইলে অন্য অপশনে দেখার প্রয়োজন নাই, বাট স্টিল কোন অপশন যদি এরকম থাকে যে বোথ এ এন্ড বি, সো আমরা এর জন্য সবগুলো অপশন চেক করে যাব। এয়ারক্রাফটস, সো এয়ারক্রাফট আসলে প্লুরাল না, এটা হবে না। এয়ারক্রাফট এটা সিঙ্গুলার প্লুরাল দুইটাই, মানে এয়ারক্রাফট দুইটারই হচ্ছে সিঙ্গুলার প্লুরাল একই শব্দ, এটা হচ্ছে এয়ারক্রাফট। সো এটা হবে না। অপশন সি তে আছে গুজ, গুজ প্লুরাল না, গিজ হচ্ছে আপনার প্লুরাল। তারপরে হচ্ছে কারিকুলাম, কারিকুলাম হচ্ছে প্লুরাল ফর্ম হচ্ছে কারিকুলা অর কারিকুলাম, সো এই অপশনটা হবে না। টুথ এটা প্লুরাল ফর্ম না, টিথ হচ্ছে প্লুরাল ফর্ম, সো অপশন এ হচ্ছে এর জন্য কারেক্ট অ্যান্সার। তারপরে বলছে which of the following words can replace tired in a sentence without significantly altering its meaning? এটার এই প্রশ্নের মানে অনেকে যদি মনে করে থাকেন ডিরেক্ট টায়ার্ড এর সিনোনিম, বেসিক্যালি ব্যাপারটা ঠিক আছে, বাট আবার এরকম নাও। সিনোনিম মানে কিন্তু অ্যাকচুয়ালি কাছাকাছি বোঝায়, আবার এক্সাক্ট সেম মিনিংও বোঝায়। সো টায়ার্ডের আমার এক্সাক্ট সেম মিনিং বের করতে হবে, অর্থাৎ আপনি যে কোনো বাক্যে টায়ার্ডের রিপ্লেসমেন্টে যে এই নিচের শব্দগুলোর মধ্যে একটা বসাতে পারবেন, ওই অপশনটা আমাকে চুজ করতে হবে। ঠিক আছে? অর্থাৎ যেই বাক্যগুলোতে টায়ার্ড ব্যবহার করা হয় বা হয়েছে সেই সমস্ত বাক্যে আমি টায়ার্ড এর পরিবর্তে নিচের কোন শব্দটা ব্যবহার করতে পারি সেটা আমাকে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে? সো আমরা অ্যাকচুয়ালি দেখব টায়ার্ড এর এক্সাক্ট মিনিং কোনটার আছে। ঠিক আছে? সো ফার্স্ট আসি মরবিড। মরবিড মানে হচ্ছে মুমূর্ষু। সো এটা হবে না, কারণ টায়ার্ড এর রিপ্লেসমেন্টে সবসময় আপনি মুমূর্ষু ইউজ করতে পারবেন না, ডিফারেন্ট মিনিং। লিস্টলেস, লিস্টলেস মানে ক্লান্ত, এক্স্যাক্টলি টায়ার্ড এর মিনিং, সো এটা আমার একটা অপশনে থাকলো। লিম্ফ্যাটিক, লিম্ফ্যাটিক মানে হচ্ছে এটা বেসিক্যালি একটা মেডিকেল টার্ম, যেখানে হচ্ছে বেসিক্যালি আপনি খুব স্লাগিশ বা অলস এই টাইপ যদি সেন্স মেক করা হয় সেটাকে আমরা লিম্ফ্যাটিক বলি। এফারভিসেন্ট, এফারভিসেন্ট মানে হচ্ছে যে খুব মানে হাস্যোজ্জ্বল, লাইভলি, এনার্জেটিক, বাবলি এরকম টাইপ যে পার্সোনালিটি, তখন আমরা এফারভিসেন্ট বলি। টায়ার্ডের এক্স্যাক্টলি অপোজিট। আর ম্যাকাবার মানে হচ্ছে এটাও মানে হরর বা ডেডলি সামথিং, সো এটাও এখানে হবে না। সো টায়ার্ডের এক্সাক্ট মিনিং যদি লিস্টলেস, তাহলে এই অপশনটা এখানে আমরা চুজ করব। 35 এর आंसर হচ্ছে অপশন বি। ওকে, দেন আমরা আসি হচ্ছে 36। কি বলেছে এখানে? টাইগার, টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট। সো টাইগার হচ্ছে একটা মানে একটা রাতে একটা জঙ্গলের মাঝখানে জ্বলজ্বল করতেছে, টাইগারকে দেখা যাচ্ছে। হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই, অর্থাৎ মানে একটা বিস্ময়কর ভাব যে লিখছে তার মধ্যে একটা বিস্ময়কর ভাব, তাকে প্রশংসা করছে যে কত বড় মানে মানে মাথা, হাত কত বিশাল, জাস্ট লাইক এটা ইমর্টাল মানে শেষই হয় না এরকম। কুড ফ্রেম দ্য ফিয়ারফুল সিমেট্রি, অর্থাৎ একদম মানে সিমেট্রি বা কবরস্থান যেটা আছে সেটাকে একদম পুরোপুরি তার মধ্যে ফ্রেম করে দিচ্ছে। তো এই যে বিস্ময় যে বিষয়টা বা তাকে যে প্রশংসা করছে, এই টাইপ টোনটাই অ্যাকচুয়ালি এখানে ফুটে উঠেছে। ঠিক আছে? সো the author অথবা writer of this sentence
was absolutely awestruck by the nature of the tiger. এখানে awestruck টোনটা আসছে, এটা আইডেন্টিফাই করা খুব ইজি, কারণ এখানে অ্যাপ্রিহেন্সিভও না, অ্যাপ্রিহেন্সিভ মানে শঙ্কিত, বেনেভোলেন্ট মানে মহানুভব, কিউরিয়াস মানে ইন্টারেস্টেড, হিউমারাস মানে হাস্যরসাত্মক, সে কোনোটাই যাচ্ছে না। টাইগারকে আসলে সে কি করেছে, মানে টাইগারের যে বিশালত্ব এটা দেখে সে অস্ট্রাক হয়েছে বা বিস্মিত হয়েছে। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ নাম্বার 37। এখানে বলা হচ্ছে when you are teaching someone for free you are doing the work dash। সো এখানে কতগুলো টার্ম আছে, টার্মগুলোর মিনিং আমরা আগে জেনে নেই। ডিফ্যাক্টো মানে কি? ডিফ্যাক্টো মানে হচ্ছে যেটা করা হয় বাট অফিশিয়ালি করা হয় না, সেটা হচ্ছে ডিফ্যাক্টো। ডিজোর মানে কি? যেটা আমরা মানে আইন দ্বারা বা যেটাকে আমরা অফিশিয়াল করে দিয়েছি। প্রোরাটা মানে কি? আনুপাতিক ভাবে যেটাকে আমরা ডিস্ট্রিবিউট করি, প্রপোর্শনালি করি, সেটা হচ্ছে প্রোরাটা। অ্যাড হোমিনেম মানে কি? আমরা যখন কোনো মানুষের বক্তব্য সমালোচনা না করে মানুষটাকে সমালোচনা করি, সেটা হচ্ছে অ্যাড হোমিনেম। আর প্রোবোনো, প্রোবোনো মানে হচ্ছে মানে ওয়ার্কিং ফর ফ্রি, সেটা হচ্ছে প্রোবোনো। সো এখানে বলা হয়েছে ওয়ে টিচিং ফর সাম, ওয়েন ইউ আর টিচিং সামওয়ান ফর ফ্রি, যখন ফ্রিতে আপনি কিছু করছেন, সো ইউ আর ডুইং ইট প্রোবোনো। তো এটা স্ট্রেট ফরওয়ার্ড, আসলে মিনিং গুলো জানতে হইতো। হ্যাঁ, এখানে এই চ্যালেঞ্জটা আমরা, আপনি হয়তো বলতে পারেন ইংলিশে এটা কিভাবে রিলেভেন্ট, এই ওয়ার্ডগুলো আমরা কোথাও পড়ি নাই, কিন্তু জব প্রিপারেশন নিতে গেলে আসলে এই টার্মগুলো আপনাকে জানতে হইতো, ঠিক আছে? সো এগুলা যদি জানতেন এই অ্যান্সার, এটা ইজিলি অ্যান্সার করতে পারতেন। 37 অ্যান্সার হচ্ছে অপশন ই। ওকে, তারপরে আসে নাম্বার 38। এখানে প্রশ্নটা কি বলেছে? দ্য ফ্রেজ ক্যাচ 22 ইজ ইজ ইউজড টু ইন্ডিকেট হোয়াট? সো ক্যাচ 22 মানে হচ্ছে এরকম একটা সিচুয়েশন যেখান থেকে আপনার জিতার আসলে কোনো সম্ভাবনা নেই। মানে you may choose whatever way you want, but there will be no positive outcome. You will not win in any situation. Regardless of the act you do, you will not win whatsoever. সো এই ধরনের একটা সিচুয়েশন হচ্ছে ক্যাচ 22 বলা হয় এটাকে। তো অপশনগুলোর মধ্যে কোনটা আসলে ক্যাচ 22 কে মিন করে? সার্কুলার প্রেডিকামেন্ট, প্রেডিকামেন্ট মানে হচ্ছে প্রবলেম, ভালো প্রবলেম, সার্কুলার মানে যে প্রবলেম ঘুরে ঘুরে আসছে, এটা থেকে আপনি পরিত্রাণ পাবেন না। সো ইট ক্যান বি ওয়ান অফ দ্য অপশনস। আমরা এটা হাতে রেখে দিলাম, বাকি আনসারগুলো দেখে আসি। দ্য সোর্স অফ ডিস এগ্রিমেন্ট, না এটা হবে না, বিকজ এখানে আসলে এরকম কিছু বলা নাই যেখানে বোঝাচ্ছে যে প্রবলেম থেকে আপনি কখনো মুক্তি পাবেন না। এন্ড আনফেয়ার অ্যাডভান্টেজ, এটাও না। এ সেরেমোনিয়াল ক্লজ, এটাও যাচ্ছে না। সো 38 ক্যাচ 22 যেখান থেকে আপনি কখনোই সলিউশন পাবেন না, এটা হচ্ছে এ সার্কুলার প্রেডিকামেন্ট, অর্থাৎ যেই প্রবলেমটা আপনার কাছে ঘুরে ঘুরে বারবার আসছে। তো 30 এর অ্যান্সার হচ্ছে অপশন এ। ওকে, এবার আসি ফাইন্ড দ্য অড ওয়ান অ্যামং দ্য ফলোইং অপশনস। অর্থাৎ এই অপশনগুলোর মধ্যে চারটা থাকবে এরকম যার মিনিংটা কাছাকাছি বা একই রকম, আরটা থাকবে ডিফারেন্ট, ঠিক আছে? সো ডিফারেন্টটা কি আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো দেখেন এখানে ইনুয়েন্ডো, ইমপ্লিকেশন, ইনসিনুয়েশন, এলিউশন, প্রত্যেকটা মানে হচ্ছে ইদার সাজেস্ট করা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। যেমন এলিউশন হচ্ছে ইনডিরেক্টলি সাজেস্ট করা, ইনসিনুয়েশন আর বাকি যে অপশনগুলো আছে এগুলো প্রত্যেকটা মানে হচ্ছে সাজেস্ট করা বা হিন্ট করা। সো আর ইফিউশন মানে হচ্ছে যখন আপনি আবেগ ঢেলে দেন তখন আমরা বলি ইফিউশন অফ ইমোশন, নির্গত করা। তো আমরা যখন আবেগ নির্গত করি, তখন এরকম এক্সপ্রেশন দেই, তখন তো সেটা বলা হয় ইফিউশন অফ ইমোশন। সো এটা এখানে ডিফারেন্ট, সো এটা হচ্ছে অড ওয়ান। অড ওয়ান হচ্ছে যেটা ডিফারেন্ট কোনটা সেটা আমরা বের করতে পারি কিনা। সো 39 সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আমরা আসি গ্রামার পার্টে। গ্রামার পার্টের কি বলছে? হ্যারিস কমিটেড দ্যাট। সো যখনই আমরা কমিটেড দ্যাট এই টাইপ জিনিস পাই, তখনই আমরা বুঝে যাচ্ছি এটা একটা সাবজাংটিভের নিয়ম থেকে প্রশ্নটা আসছে। সাবজাংটিভ, সাবজাংটিভ কি? সাবজাংটিভ কি এটা যদি আমি একটু আপনারা হয়তো অনেকে জানেন, বাট স্টিল আপনাদেরকে দেখাই। সাবজাংটিভ মানে হচ্ছে when you want something to happen or you propose something to happen, you anticipate something to happen, তখন ওই ধরনের বাক্যগুলো আমরা সাবজাংটিভ দিয়ে ইউজ করি, ঠিক আছে? বেসিক্যালি এটার ফরমেশন এরকম হয় যে দ্য ডক্টর অ্যাডভাইস দ্যাট, এই দ্যাটটা এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? দ্যাটটা এখানে ইম্পর্টেন্ট। দ্যাট থাকলে সেটা সাবজাংটিভ যুক্ত একটা বাক্য বলা হয়। হ্যাঁ, দ্য ডক্টর অ্যাডভাইস দ্যাট দ্য পেশেন্ট টেক মেডিসিন, তখন দ্য পেশেন্ট শুড টেক মেডিসিন হবে না। নিয়মটা কি? সাবজাংটিভ ভার্ব থাকলে এবং এরপরে দ্যাট থাকলে এরপরে ভার্বটা সবসময় বেস ফর্মে হয়, এরপরে ভার্বটা সবসময় বেস ফর্মে হয়। যেমন he suggests that you be present at the meeting.
দ্য ডক্টর রেকমেন্ডেড দ্যাট ইউ টেক মেডিসিন, ইউ শুড টেক মেডিসিন হবে না, ইউ টেক মেডিসিন। ঠিক আছে, সো একইভাবে আমরা যদি এখানে প্রশ্নটা দেখি কি বলছে। প্রশ্নে বলা হয়েছে যে হ্যারিস কমিটেড দ্যাট, সে নিজে নিজে একটা কমিট করছে, দ্যাট এখানে আছে, সো এটা সাবজেক্টের নিয়মটা পড়বে। হি উড মেক এ কনসার্টেড এফোর্ট হবে না, এখানে উডটা হবে না, কারণ সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট থাকলে আমরা জানি শুধু বেস ফর্ম হয়। ওকে, এখানে উডটা হবে না। So Harris committed that he make a concerted effort in recovering the remaining outstanding loans at year end. So এখানে আহ, কি বলছে, এখানে যেহেতু ভুল এরর ফাইন্ড করতে বলছে, উডটা এখানে এরর, তাহলে 40 অ্যান্সার হবে অপশন বি। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে 41। কি বলছে, unbeknownst to the rest of the group, Jamil considered me as one of his dearer friends. সো আমরা ডিআরআর এই কম্পারেটিভ ফর্মটা এখানে ইউজ করেছি। কম্পারেটিভ কখন ইউজ হয়, যখন দুইজনের মধ্যে কম্পেয়ার করা হয়। এখানে দুইয়ের বেশি মানুষের মধ্যে কম্পেয়ার করা হয়েছে, বা এক্স্যাক্টলি দুইজনের মধ্যে করা হয়েছে এই বিষয়ে বলা নাই। সো ওয়ান অফ হিজ ডিয়ারের ফ্রেন্ডস এটা হবে না, হবে হচ্ছে ওয়ান অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ডস, বিকজ এখানে কম্পারিজনটা অনেকের মধ্যে, তাই এখানে সুপারলেটিভ ফর্ম হবে। ঠিক আছে, সো ডিআরআরটা এখানে ইনকারেক্ট। এরপর আসেন, auditors maintain that analysis and pertinent information in the quarterly report lacked credibility and somehow misled। এখানে মিসলিড এর পরিবর্তে মিসলেড হবে, কারণ বাক্যটা আছে পাস্ট ফর্মে। অডিটরস মেইনটেইনড করছে পাস্টে, অ্যান্ড রিপোর্ট ল্যাকড, ল্যাকড এটাও পাস্টে, তাহলে ওই রিপোর্টটা যেটা পাস্টে নিয়ে কথা হচ্ছে সেটা মিসলেড করেছিল, মিসলিড না। বেসিক্যালি এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটে এভাবে ইউজ হয় না, যেটা আমরা সচরাচর ইউজ করি, রেগুলার ইউজ করি, বা আমাদের কোনো অভ্যাস, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করি। সো এটা ইনকারেক্ট পার্ট, এখানে কারেক্ট হবে মিসলেড। সো অ্যান্সার হবে অপশন সি। ওকে, বিকজ রবিন ওয়াজ অ্যাকাস্টমড উইথ ইনসিস্টেন্ট কাস্টমার কমপ্লেইন। সো অ্যাকাস্টম এর সাথে সবসময় আমরা টু বসাই। যাদের রিডিং স্কিল ভালো তারা কিন্তু পরামাত্রই বুঝতে পারবেন যে এই পার্টটাতে আসলে ভুল আছে। সো বিকজ রবিন ওয়াজ অ্যাকাস্টমড টু ইনসিস্টেন্ট কাস্টমার কমপ্লেইন, yesterday could not affect him at all। এফেক্টটা ঠিক আছে, কারণ ইফেক্ট বসলে সেটা ভুল হইতে এফেক্ট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এটাও ঠিক আছে। তাহলে উইথ যেটা সেটা হচ্ছে এখানে ইনকারেক্টলি বসানো হয়েছে। 44 এ কি বলেছে, regardless of such fiery rhetoric we understand that the penultimate goal of your campaign is to capture power at any cost। অর্থাৎ যে করেই হোক আমার পাওয়ার নিতে হবে। তো এটা পেনাল্টিমেট না, এটা হবে আলটিমেট গোল। পেনাল্টিমেট আর আলটিমেটের মধ্যে ডিফারেন্স কি? পেনাল্টিমেট মানে হচ্ছে লাস্টের আগেরটা, অর্থাৎ when you are watching the penultimate episode of any series you are watching the episode before the last episode। ঠিক আছে, সো পেনাল্টিমেট হচ্ছে লাস্টের আগেরটা, তো এখানে আলটিমেট হইতো, পেনাল্টিমেট হবে না, সো এই জন্য অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো দিস ইজ ইট ফ্রম ইংলিশ। সো অনেকের হয়তো পরীক্ষা বা প্রশ্ন দেখে একটু অস্ট্রাক হয়েছেন যে এরকম টাইপ প্রশ্ন আগে দেখেন নাই, বাট দিস ইজ হোয়াট আইবি টেস্ট। হ্যাঁ, দিস ইজ হোয়াট আইবি টেস্ট, লাইক আপনার হচ্ছে স্কিপ করার অপশন থাকে, আপনার যদি ভোকাবুলারি স্ট্রং থাকে কোশ্চেনটা আপনি ভালো মতো হ্যান্ডেল করতে পারতেন। বাট দেন এগেইন ভিন্ন ভিন্ন জায়গায় হয়তো ভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হবে, আপনার ওই পরিস্থিতি অনুসারে ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট অ্যান্ড এক্সিকিউট। ঠিক আছে, সো এনিওয়ে, সো রেজাল্টের জন্য আপনাদেরকে বেস্ট অফ লাক। অ্যান্ড এখন হচ্ছে জ্যোতি ভাইয়া নেক্সট সেগমেন্ট গুলো কভার করবে। জ্যোতি ভাই আছেন? হ্যাঁ, আমি আছি, আমি শুরু করছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, তাহলে আপনি হচ্ছে শুরু করে দেন, আমি হচ্ছে তাহলে ইয়া বিদায় নিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। So, পরীক্ষার ব্যাপারে তো অনেক কথা হয়ে গেছে, যে পরীক্ষা প্রশ্ন কেমন হলো হলো না এন্ড এভরিথিং। আমার একটা কথা যেটা হচ্ছে যে ম্যাথের কথা যদি বলি, ম্যাথ যে কয়টা আসছে, আপনার যদি আহ, আপনি একটু বাছাই করার ক্যাপাসিটিটা গ্রো করেন, যে কয়টা ম্যাথ সোজা আসছে, বা ম্যাথটা পড়ে যদি এতটুকু কম্প্রিহেন্ড করতে পারি আমি আর্লি, যে এই ম্যাথটা করতে আমার অনেক সময় লাগবে, সো আমি ম্যাথটা করবো না, স্কিপ করব, তাহলে 8 থেকে 12টা ম্যাথ পারা এখান থেকে খুব ডিফিকাল্ট আমার কাছে মনে হয় নাই। আহ ওইটা করাই যায়, এন্ড ওইটা যদি আপনি, যে জিনিসটা সবাই পারবে ওই জিনিসটা যেন আপনি পারেন। ঠিক আছে, যদি আমি এখানে বাংলা, ম্যাথ এবং জিকে তিনটা জিনিস নিয়ে আলোচনা করবো, বা ম্যাথের কথাটা একটু আগে বলে নিই। সো ম্যাথে অনেকের অনেক কমপ্লেন্স দেখলাম,
আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রশ্ন কে কেমন করবে। আহ, সেটা যেমন একটা ব্যাপার যে একটা ফ্যাকাল্টি এক এক রকম ভাবে করতেছে, কমপ্লেন করার না কোনো সুযোগ নাই, তার কোনো জায়গাও নাই। আর মানে করে লাভও নাই, আপনাকে আসলে শিখতে হবে। সো আসেন শুরু করি। বাংলাতে যে প্রশ্নগুলো ছিল একটা সলিউশন দেখে নিই। আমার জ্বর জ্বর লাগছে, এটা কোন ধরনের বাক্য? একটাই ভার্ব আছে, সো জ্বর জ্বর লাগছে, সো এটা একটা সরল বাক্য। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? কাব্য আম্পারা কাজী নজরুল ইসলামের রচনা। একটু আনকমন, বাট কাব্য আম্পারা কাজী নজরুল ইসলামের রচনা। নিচের কোন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত? নয়, পর্তুগিজ ভাষা থেকে আগত নয়, দারোগা শব্দটি। এটা হচ্ছে তুর্কি ভাষার একটা শব্দ। বলার ইচ্ছা এক কথায় প্রকাশ কোনটি? বলার ইচ্ছা এক কথায় প্রকাশ হচ্ছে বিবক্ষা। চর্যাপদের যে পদকর্তা কৃষ্ণ কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন, তার নাম ছিল হচ্ছে কানহপা। সত্যসুন্দর দাস কার ছদ্মনাম ছিল? খুবই কমন প্রশ্ন, মোহিতলাল মজুমদার। বারবার আসছে, আবারও আসছে। রঞ্জন শব্দে ব্যবহৃত যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটা? খুবই সোজা, নিয় এবং জ। সেটাই হবে, এইভাবে লিখতে হয় যে রঞ্জনের মাঝখানে যেটা। নিচের কোন বানানটি সঠিক? ক্ষীণজীবী, এই জীবীর ক্ষেত্রে দুইটাই লাস্টে হবে হচ্ছে আপনার দীর্ঘ ই। এ 9, কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? যৌগিক বাক্যে কি থাকবে? দুইটা ইন্ডিভিজুয়াল বাক্য থাকবে যাকে আপনি আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারবেন। সো নিয়মিত শরীর চর্চা করো, এটা যেমন আলাদা বলা যায়। স্বাস্থ্য ভালো থাকবে, এটার সাথে রিলেশন নাই। ঠিক আছে, সো আপনি, এটা হচ্ছে একটা যৌগিক বাক্য। বাকি কি আছে? যেমন যে মেয়েটি এখানে এসেছিল সে আমার বোন। যে মেয়েটি এখানে এসেছিল বলার পরে ইউ হ্যাভ দ্যাট ইনকমপ্লিটেন্সি আপনার মধ্যে একটা কাজ করবে যে আচ্ছা, সেন্টেন্সটা শেষ হলো না। ততটুকু নাও, ততটুকুই নাও, কতটুকু? ইট ডাজন্ট অ্যান্সার এভরিথিং ইউ ওয়ান্ট টু নো ফ্রম এ সেন্টেন্স। সে অনেক চেষ্টা করেও আশানুরূপ ফল পায়নি, এটা একটা সরল বাক্য। এই যে কন্ডিশন যখন আসতেছে সেগুলো কিন্তু আবার হয়ে যাচ্ছে জটিল বাক্য। এই বিসি ছিল জটিল বাক্য, ডি ছিল সরল বাক্য। সামনে যাই। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়? প্রশ্ন কিন্তু করছে যে কোনটা নিপাতনে সিদ্ধ সন্ধি নয়। সংস্কার, এটা নিপাতনে সিদ্ধ নয়, বাকিগুলো নিপাতনে সিদ্ধ। সহোদর কোন সমাসবদ্ধ শব্দ বহুব্রীহি? অমোঘ, অমোঘ মানে যেটা হচ্ছে ধরেন যে সাকসেসফুল হবেই, এরকম অব্যর্থ। আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হয়? এ বাক্যে ছলনে কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে করণে সপ্তমী, করণে সপ্তমী। নাম্বার 14, অমরাবতী শব্দটির বিপরীত শব্দ কোনটি? অমরাবতী মানে স্বর্গের রাজধানীকেই বলা হয় অমরাবতী, সো আপনার নরক হবে। বাংলা ভাষায় প্রথম মুসলিম কবির কে? ক্লাসিক প্রশ্ন, অনেকবার আসছে, শাহ মোহাম্মদ শফী। নালিশ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? নালিশ শব্দটি এসেছে হচ্ছে ফার্সি ভাষা থেকে, নট, সো এই অপশনটা এখানে কিন্তু নেই। ফরাসি আছে, ফার্সি থেকে আসছে, আনসার হবে কোনটি নয়। নাম ধাতুর উদাহরণ কোনটি? নাম ধাতু কি হবে? মানে কোনো কাজ করাকে বুঝাবে না, ঠিক আছে। সো বেতা ওয়ার্ডটা আপনি না বুঝলেও করা, নাচা, পড়া, এই তিনটা কিন্তু এক একটা কাজকে বোঝাচ্ছে। আর বেতা ওয়ার্ডটা একটা আসলে নাম ধাতু। নিচের কোন শব্দটির একাধিক স্ত্রীবাচক শব্দ রয়েছে? একাধিক স্ত্রীবাচক শব্দ রয়েছে হেমাঙ্গ শব্দটির। কোন শব্দের সাথে খানা নির্দেশক শব্দটি বসে? কোন শব্দের সাথে খানা বসে? বিশেষণ শব্দের সাথে খানা শব্দটি বসে। গলায় গলায় ভাব, এখানে গলায় গলায় কোন ধরনের দ্বিরুক্তি? এটা হচ্ছে পদার্থক দ্বিরুক্তি। শুক্রবার থেকে পরীক্ষা বাক্যের নিম্নরেখ অংশটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অপাদানে পঞ্চমী। অবরে সবরে বাগধারা নিচের অর্থ নিচের কোনটি? অবরে সবরে মানে হচ্ছে কালে ভদ্রে, এই মানে রেয়ারলি, এরকম। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রকাশিত উপন্যাস তার কোনটা? সেটা হচ্ছে বউ ঠাকুরানীর হাট। খুবই মুখস্থ টাইপের প্রশ্ন। আমি আছি ভয় কেন মা করো, এটা কোন ধরনের উক্তি? আমি আছি মা ভয় কেন করো, এটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, মানে যে সাবজেক্ট সেই বলতেছে, তো অ্যাক্টিভ ভয়েস বলতে পারেন। ঠিক আছে, সো বাংলা প্রশ্ন শেষ। এবার আসেন ম্যাথমেটিক্সে, যেটা নিয়ে
আমাদের অনেকেরই দেখতেছি যে ডিসস্যাটিসফ্যাকশন একটা জায়গা আছে, বাট ডিসস্যাটিসফ্যাকশন হওয়া যাবে না। অনেকে, আমি একজনের প্রশ্ন দেখলাম লাইভে করছেন যে এগুলা কোথা থেকে আসছে, কোন ওয়েবসাইট থেকে আসছে, সেগুলা বললেন ভাই আর কি। আসলে আপনি যদি এই আহ, চিন্তাধারা থেকে প্রথমত বের হয়ে আসেন, সোর্স কোথা থেকে আসছে, কোথা থেকে কপি করছে, আপনি কত জায়গা খুঁজবেন বলেন তো? অনেক, আপনার জায়গা শেষ হবে না। সো কাজ যেটা করতে হবে, গতানুগতিক প্রশ্ন আপনি যদি পারেন, ভেরি গুড। দেন আইবিএ কঠিন প্রশ্ন করলে যেরকম প্রশ্ন করে, আইবিএ এর প্রিভিয়াস প্রশ্নগুলো দেখেন, আইবিএ এর জবে প্রিভিয়াসলি কিরকম প্রশ্ন করছে, আইবিএ আপনার তার বিবিএমবিএ পরীক্ষাগুলোতে কি ধরনের প্রশ্ন করছে, সেগুলো গো থ্রু করতে হবে, সেগুলা পারতে হবে। ঠিক আছে, দেন আপনি দেখবেন ওগুলো সলভ করতে থাকলে আপনার মধ্যে সেই ক্যাপাসিটিটা গ্রো করবে। এন্ড অবশ্যই ম্যাথ যদি 20টা আসে, ইট ডাজন্ট মিন যে আপনাকে 20টা ম্যাথ করতে হবে টু পাস এ প্রিলি অন এ কোশ্চেন লাইক দিস। নাম্বার 45 কি বলতেছে? পাভেল ওয়াজ সাইক্লিং 30 কিলোমিটার পার আওয়ার and was passed by রতন। তাহলে পাভেলকে পাস করছে কে? রতন। রতন পাস করে গেছে। হু ওয়াজ সাইক্লিং এট 40 কিলোমিটার পার আওয়ার। ইফ রতন সাইকেলস ফর 3 মিনিটস, যদি রতন 3 মিনিট গাড়ি চালায় থাকে বা সাইকেল চালায় থাকে, at his speed and then stops, 3 মিনিট গাড়ি সাইকেল চালানোর পর সে যদি স্টপ করে, থেমে যায়, হাউ লং ইন মিনিটস, মিনিটে কতক্ষণ সময়, উইল ইট টেক ফর পাভেল, যে স্লো চালাচ্ছিল, পাভেল এর কত সময় লাগবে মিনিটে রতনকে ধরার জন্য? সো একটু এইভাবে দেখেন, একটু অর্গানাইজড ভাবে দেখি যে রতন, তো সে হচ্ছে কতটুকু টাইম ট্রাভেল করবে? সে 3 মিনিট ট্রাভেল করবে, রাইট? ওকে, ভেরি গুড। তার স্পিড কত ছিল রতনের? রতনের স্পিড যদি আপনি দেখেন, বলাই আছে 40 কিলোমিটার পার আওয়ার। 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে বলেন যে তার ডিস্টেন্সটা কত হবে? টাইম এবং স্পিড এটাকে যদি আমি গুণ করি, মাল্টিপ্লাই করি, আই গেট দ্য ডিস্টেন্স। সো হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ফর রতন? এটা করার আগে একটা জিনিস খেয়াল করতে হবে, আমার টাইমটা দেওয়া আছে মিনিটে, এটাকে আমি একটা আওয়ারে করে নিব। তো 60 দিয়ে ভাগ করে ফেললাম, আওয়ার চলে আসলো। সো নাও আই উইল গেট দ্য ডিস্টেন্স। এই হচ্ছে আমার সময়, আর এই হচ্ছে আমার স্পিড। হোয়াট ডু আই গেট? যদি আপনি 20 দিয়ে কাটাকাটি করেন, 2c/3। এবং এটা আসছে কিসে? এটা আসছে কিলোমিটারে। এটা করা শেষ। এবার আসেন হচ্ছে আমরা একটু দেখি পাভেলের বেলায় কি হয়েছিল। পাভেলের বেলায় কত সময় লাগবে সেটাই জিজ্ঞেস করছে, তো এইটাই একটা প্রশ্ন। পাভেলের স্পিড দেওয়া ছিল হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, এবং পাভেলের ডিস্টেন্স কতটুকু অতিক্রম করতে হবে? এই সেম ডিস্টেন্স অতিক্রম করতে হবে যেটা রতন অতিক্রম করছে। সো পাভেলের ডিস্টেন্স হচ্ছে 2c/3। So you know the distance of Pavel, you know the speed of Pavel. How do you determine the time of Pavel? টাইম কি করতে হবে? ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে ডিস্টেন্স বসান, ডিস্টেন্স কত? 2c/3। আর আমার স্পিড কত আছে? স্পিড আছে হচ্ছে 30। তাহলে what do I get? I get 2c/90। কিন্তু এইটাকে কিসে আসছে বলেন? এটা কিন্তু আওয়ারে আসছে। এটাকে এখন আপনাকে মিনিট করতে হবে। মিনিট করার জন্য আমরা কি করতে পারি? 60 দিয়ে গুণ করে দেন, 90 দিয়ে ভাগ থাকলো, এটা মিনিটে চলে আসলো। সো দেন হোয়াট ডু ইউ গেট? 20 দিয়ে 30 দিয়ে কাটাকাটি করে ফেলি। সো উপরে 4c, নিচে 3। এটা ইন মিনিটসে চলে আসলো। দেখেন অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে। সো খুব কিন্তু কঠিন না, এইটা পারা সম্ভব, ইজিলি পরীক্ষার হলে পারা সম্ভব যদি আপনি একটু অর্গানাইজ ভাবে চিন্তা করেন। এরপর আসেন 46। বলতেছে যে কানবান ইনকর্পোরেটেড, একটা কোম্পানি, নাম যাই হোক, তাতে আমার কি এসে যায়, আর্ন বিডিটি কত? 47,000 টাকা ইন ডিসেম্বর। ডিসেম্বরে সে 47,000 টাকা ইনকাম করছে, আর্ন করছে। thereby reducing 12-month average earning from January to December by বিডিটি 2500। তার মানে প্রথম 11 মাসে যে ইনকাম ছিল, এই ডিসেম্বর মাসে এসে 47,000 টাকা ইনকাম করার কারণে ওই গত 11 মাসের অ্যাভারেজটা কমে গিয়ে 2,500 কমে গেছে। কতটুকু কমে গেছে? 2,500 টাকা কমে গেছে। আবার প্রশ্নটা পড়তে হবে, thereby reducing 12-month average earning from January to December by PDT 205 2,500। আচ্ছা, ফাইন্ড দ্য নিউ অ্যাভারেজ আর্নিং ইন বিডিটি। তাহলে আমাকে বলতেছে যে এই যে
47,000 টাকা ডিসেম্বর ইনকাম করলাম, আমার 11 মাসের অ্যাভারেজ যেটা ছিল 12 মাসে এসে সেটা কমে 2,500 টাকা কমে গেল, এখন তাহলে নতুন অ্যাভারেজ কত? সো খুবই সোজাভাবে চিন্তা করা যায়। প্রথমে ধরি আমি অ্যাভারেজ ছিল হচ্ছে আমার, এই অ্যাভারেজই লিখলাম, 11 মাসের অ্যাভারেজ, অ্যাভারেজ এটা প্রথম 11 মাসের অ্যাভারেজ। তাহলে প্রথম 11 মাসের টোটাল কি হবে, গুণ 11 করে দিব, তাহলে 11 মাসের টোটাল আর্নিং পেয়ে গেলাম। এবার এর সাথে 12তম মাসে আমার এতটুকু ইনকাম হয়েছে সেটা লিখে নিলাম। তাহলে এটা হচ্ছে আমার টোটাল 12 মাসের ইনকাম। এটাকে যদি আমি এখন 12 দিয়ে ভাগ করি, আমার কি হবে? জানুয়ারি টু ডিসেম্বর 12 মাসের অ্যাভারেজ বের হয়ে গেল। এই অ্যাভারেজটা কত? এই অ্যাভারেজটা আগে যে অ্যাভারেজ ছিল তার থেকে 2500 কম। ব্যাস, একটা ইকুয়েশন ফর্ম হয়ে গেল। এখান থেকে এখন জাস্ট আমি সিম্পলি অ্যাভারেজটা বের করবো। ঠিক আছে? সো এখানে পাবেন আপনি 11টা অ্যাভারেজ, এখানে পাবেন আপনি হচ্ছে 40,000, এখানে পাবেন 12 ইন্টু অ্যাভারেজ, এখানে পাবেন 12 ইন্টু 12 গুণ 2500 কি করে করা যায় তাড়াতাড়ি বলেন তো? ইয়ে করতে পারেন আপনি, 6 গুণ 50 চিন্তা করতে পারেন এখানে। একই জিনিসকে আপনি 6 গুণ 50 চিন্তা করতে পারেন, বা 6 গুণ 5,000 চিন্তা করতে পারেন, তখন কিন্তু ইজি হয়ে যায় আপনার জন্য 30,000। আর এই পাশে যা ছিল তাই, 11 অ্যাভারেজ আর হচ্ছে 47,000। তাহলে পক্ষান্তর করে বিয়োগ টিয়োগ যদি করেন দেখবেন কি পাচ্ছেন আপনি, যে অ্যাভারেজ সমান সমান পাবেন হচ্ছে 77,000। বাট আমার অ্যাভারেজ দরকার নাই, আমাকে বলছে যে নিউ অ্যাভারেজ আর্নিং, মানে এই জিনিসটাকে আমার বের করতে হবে। তো বের করি, অ্যাভারেজ থেকে আমার 2500 মাইনাস দিয়ে দেন, তাহলে আপনি কত পাবেন? 2500 বিয়োগ করলাম, আহা, আচ্ছা এই তো। তাহলে আপনি পাচ্ছেন 74,500। তাই তো? এটাই দেখেন অ্যান্সার কোথাও একটা আছে, অ্যান্সার সি। তো একটু বোঝানোর জন্য একটু বড় করে হয়তো করলাম, বাট পরীক্ষার হলে কিন্তু এত কিছু করার প্রয়োজন নাই। ইউ উইল জাস্ট সিম্পলি রাইট, অ্যাভারেজের জায়গায় হয়তো এক্স লিখবেন, এক্স লিখে 47,000 ডিভাইড বাই 12, এক্স মাইনাস, প্রথমে এক্স এর ভ্যালু বের করবেন, তারপরে এক্স মাইনাস 2,500 কত আসে সেটা বের করবেন। খুব সোজা। তো দুইটা ম্যাথ কিন্তু ইজিলি পারা যাচ্ছে। এবার আসি 47। 47-এ কি বলতেছে, পি এবং কিউ দুইটা পজিটিভ ইন্টিজার। ওকে, পি এবং কিউ দুইটা পজিটিভ এবং ইন্টিজার, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, 1 2 3 এগুলা। And the differences between PQ and QP is 3 times the sum of P and Q. তার মানে বলতেছে পি কিউ থেকে যদি আপনি কিউ পি কে বিয়োগ করেন, সেটা হবে, এইটা শুনতে একটু অ্যাবসার্ড লাগতে পারে, যে ভাইয়া পি যদি ধরেন 10 হয়, কিউ যদি 2 হয়, তাহলে পি কিউ তো 20, আবার কিউ পিও তো 20, তাহলে হোয়াট ইজ দিস? আসলে এখানে যদি আপনি এটা ধরতেই পারেন, তার মানে আপনি ঠিক জায়গাতে যাচ্ছেন। এখানে কি পি আর কিউ গুণ অবস্থাতে নাই, বরং যেমন আছে যে পি যদি হয় ধরেন 1, কিউ যদি হয় 2, তাহলে পি কিউ মাইনাস কিউপি মানে হবে হচ্ছে 12 - 21। সো এরা পাশাপাশি দুইটা ডিজিট হিসেবে এখানে রিপ্রেজেন্ট করতেছে, গুণফল হিসেবে না। তো এটা যদি বুঝে ফেলি, তাহলে আমার অঙ্ক মোটামুটি শেষ। পি কিউ, যেখানে কিউ এককের ঘরে আছে সেখানে কিউ তো জাস্ট কিউ, আর পি যেটা দশকের ঘরে আছে তার সাথে একটা 10 গুণ করতে হবে। এই হচ্ছে সেই ডিজিটটা। ডিজিটটাকে যদি আপনি নাম্বার হিসেবে লিখতে চান আর কি, মানে জাস্ট 21 কে কি লেখা যায়, 2 × 10 + 1, এভাবে ভেঙে নিলাম। কিউ এর ক্ষেত্রেও তাই, 10Q প্লাস পি, বিয়োগ করে দেন কিউপির জন্য, এই পাশে 3P আর 3Q। একটু যোগ বিয়োগ করলে আমরা কি পাবো? একটু যোগ বিয়োগ করলে পাবো যে 9P - 9Q, 3P প্লাস 3Q, তাহলে 6P সমান সমান পাবেন হচ্ছে আপনি 12Q। ওকে, সো পি সমান সমান আমরা পাচ্ছি 2Q। তাহলে পি এর ভ্যালু যদি আপনি 1 বসান, কি প্রশ্ন করছিল, দেন হাউ মেনি পেয়ার্স অফ পি এন্ড কিউ আর পসিবল, কতগুলা জোড়া পাবেন পি আর কিউ এর, যে পি এর মান এইটা হইলে কিউ এর মান এইটা হয়, এটা এটা একটা জোড়া। তো ধরেন পি এর মান যদি 1 হয়, কিউ এর মান হবে 2, যদি 2 হয় কিউ হবে, সরি উল্টাটা বলতেছি আমি, কিউ যদি 1 হয় পি হবে 2, কিউ যদি 2 হয় পি হবে 4, কিউ যদি 3 হয় হবে 6, তারপরে কিউ যদি হয় ধরেন 4, তখন
পি হবে 8। পি কিউ কে আপনি 5 ধরেন, তখন দেখেন একটা প্রবলেম অ্যারাইজ করে। পি হয়ে যাচ্ছে 10, পি কি 10 হইতে পারবে? এই যে সাপোজ 21 লিখলাম এখানে, আমি কি বলতে পারবো যে এখানে একটা 10 বসানো যাবে 2 এর জায়গায়? না, কারণ এটা একটা 2 অঙ্কের সংখ্যা, আমার একটা 1 অঙ্কের সংখ্যা লাগবে শুধুমাত্র। সো আমি এই 10 আর 5 নিতে পারবো না। সো আমি পেয়ার পাইলাম কয়টা? এই একটা, দুইটা, তিনটা, চারটা। ভেরি ইজি। আপনি যদি জাস্ট পি সমান সমান 2 কিউ পর্যন্ত বের করতে পারেন, বাকিটুকু আপনার চিন্তার বিষয় হচ্ছে কিউ কত হলে পি কত হবে, এবং পি কত হইতে পারবে না। ঠিক আছে? সো আমি চারটা পেয়ার পাবো। পেয়ারটা হচ্ছে 21426384। সো তিনটা অঙ্ক সোজা ছিল, এই তিনটা পারা যাইতো পরীক্ষার হলে। 48, Fedora Technologies acquired 60 hard drives and tried selling them at 2400 a piece at 20% markup on cost price. So there is a cost price, there is a markup price, and there will be a selling price. Now, after 3 months, 3 months পর, 6 remained unsold and were returned a to manufacturer at 50% refund of cost. 3 মাস পরে দেখা গেল এই 60টা ল্যাপটপের মধ্যে বা 60টা হার্ড ড্রাইভের মধ্যে আমি 6টা বেচতে পারি নাই, বাকি 54টা বেচে ফেলছি। এবং এই 6টাকে 50% কস্ট রিফান্ড করছে ওরা, মানে দাম যত তার 50% ফেরত দিছে। Find out Fedora's approximate profit margin as a percentage of initial acquisition cost of the 60 হার্ড ড্রাইভস। বলতেছে প্রথমে এই 60টা বা 60টা হার্ড ড্রাইভ আমার অ্যাকুইজিশন করতে, মানে কিনতে, সোজা কথা অ্যাকোয়ার করা মানে সংগ্রহ করা বা কেনা, এটা কিনতে আমার যত টাকা লাগছিল সেটার সাথে কম্পেয়ার করলে কত পার্সেন্ট প্রফিট হয়েছে সেটা বের করতে বলছে। আপনাকে মার্ক আপ করা প্রাইসটা বলছে 2400 টাকা। কত পার্সেন্ট মার্ক আপ করছিল? 20%। তাহলে 20% মার্ক আপ করছে কার থেকে? সেলিং প্রাইস থেকে। তাহলে সেলিং প্রাইসটা হবে এই 2400 থেকে আপনি মার্কআপের যে 20%-এর খেলা সেটাকে বাদ দিয়ে দেন, 1.2 দিয়ে ভাগ করেন, আপনি পেয়ে যাচ্ছেন কত? 2000 টাকা। এটা হচ্ছে তার কস্ট প্রাইস। তারপরে সে 20% কি করছে? মার্কআপ করছে, পণ্যের দাম বাড়াইছে নিচে, 2400 টাকা হয়েছে। এরপরে এইটাতে সে বিক্রি করছে কয়টা ল্যাপটপ বিক্রি করছে? 54টা বিক্রি করছে 2400 টাকায়। আর বাকি যে 6টা, সেটার জন্য সে যে দামে কিনছিল তার 50% রিফান্ড পাইছে। এটার 50% কত হয়? এটা 50% হয় হচ্ছে 1000 টাকা, 2000 টাকার 50%। সো এই দেখেন, এই হচ্ছে আপনার টোটাল ফিগার। এত টাকা আপনি বিক্রি করছেন, 54 × 24, আর এখানে 6 × 100। 54 × 24 করলে আসবে হচ্ছে 1,29,600। হাতে গুণ করে নিতে হবে, এগুলা শর্টকাটের পেছনে দৌড়ানো যাবে না। আচ্ছা, এরপরে টোটাল আসতেছে কত? 1,35,600। তাহলে আপনি প্রফিট করলেন কত? আপনি টোটাল কিনছিলেন কত টাকা সেটা একবার হিসাব করেন। 60টা হার্ড ড্রাইভ আপনি কিনছেন 2000 টাকা করে, সো আপনার লাগছে হচ্ছে 60 × 2000 টাকা, তার মানে 1,20,000 টাকা আপনি আগে খরচ করে এটা কিনছেন, এবং এইটা হচ্ছে আপনার টোটাল সেলিং প্রাইস। তাহলে আপনার প্রফিট কত? তাই হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ বের করে ফেলি। প্রথমত প্রফিট, দেন সেটাকে কস্ট প্রাইস দিয়ে ভাগ করবেন, সেটাকে 100 দিয়ে গুণ করবেন। এখন প্রফিট জিনিসটা কত এখানে? প্রফিট এখানে হচ্ছে আমার এসপি, মানে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে 1,35,600, আর কস্ট প্রাইস ছিল হচ্ছে 1,20,000। তাহলে উপরে থাকতেছে আমার 15,600। কস্ট প্রাইস তো আমি জানি 1,20,000, আর এটার সাথে গুণ হচ্ছে 100, যেহেতু আমি পার্সেন্টেজ বের করতে চাচ্ছি। তো একটু জাস্ট ক্যালকুলেশনে চলে যাই। কি হচ্ছে এখানে? এখন আমাকে 12 দিয়ে 156 কে জাস্ট ভাগ করতে হচ্ছে। এখানে একটা জিরো বেশি লেখা হয়ে গেছে। 15,600 তো না, এখানে হ্যাঁ, এখানে আছে
দুইটা শূন্য হবে, 15,600। সো দুইটা শূন্য কেটে দেন, এখন 12 দিয়ে আপনি জাস্ট 56 কে কাটেন, 156 কে 13। ঠিক আছে, সো আপনার অ্যান্সার হচ্ছে 13%। একটু লেন্দি আপনার কাছে মনে হইতে পারে বাকিগুলোর থেকে, বাট এটা কিন্তু কঠিন না, 13% আসছে। সো এই 13% এখন প্রশ্নে আছে কিনা। আবার একটা কথা বলছে, প্রশ্ন একটু প্যাচও আছে, অ্যাপ্রক্সিমেট প্রফিট মার্জিন। দেখেন আমি অরিজিনাল প্রফিট মার্জিনই বের করতে পারতেছি, এখানে অ্যাপ্রক্সিমেশনের কোনো দরকার নাই। ঠিক আছে, সো অ্যাপ্রক্সিমেট বলছে দেখে আমি একটা ভুল অ্যান্সার দেখাই দিয়ে আসবো, এটা হতে পারে না। যদি এমন হইতো যে আমার আসছে ধরেন 12.69, একদম আমি এক্স্যাক্টলি বের করতে পারতেছি, ঠিক আছে, তাও আমি কিন্তু নানি দাগাবো। বাট এমন যদি কেস হয় যে একটা খুব ক্রিটিক্যাল ডিভিশন আপনাকে হয়তো দেওয়া আছে, খুবই ক্রিটিক্যাল দেওয়া আছে, তাহলে আপনি কিন্তু তখন অ্যাপ্রক্সিমেশন করতে পারেন। এখানে অ্যাপ্রক্সিমেশন করার দরকার নেই, যেহেতু একদম স্ট্রেইট ফরওয়ার্ড একটা রেজাল্ট চলে আসছে। সো আমার অ্যান্সার হবে না। এরপরের ম্যাথটাতে যাবো। 48 একটু রিলেটিভলি ডিফিকাল্ট ছিল, হয়তো দুইবার ট্রাই করলে বা একটু সময় নিয়ে ট্রাই করলে এটাও পারা যাইতো না তা না, সরি। এরপর আসেন 49। মিস্টার ফারহান এবং মিস্টার রফিক স্টার্ট ওয়ার্কিং ওয়াকিং in the park along a circular track from opposite direction at 6:30 a.m. সো মিস্টার ফারহান এবং রফিক সাহেব কি করছে, তারা একটা সার্কুলার দৌড়ানোর জায়গায় গেছে এবং তারা দৌড়াদৌড়ি হাঁটতেছে, তারা অপোজিট ডিরেকশনে হাঁটতেছে। সো এটা একটা সার্কুলার ট্র্যাক, এখান থেকে তারা হাঁটা শুরু করলো, একজন এদিকে একজন এদিকে, 6:30-এর দিকে হাঁটা শুরু করছে। ইফ দে ওয়াক অ্যাট স্পিড অফ 2 rounds per hour, যদি 2 রাউন্ড প্রতি ঘন্টায় হাঁটে কে, ফারহান সাহেব, এবং রফিক সাহেব হচ্ছে 3 রাউন্ড হাঁটতেছে পার আওয়ার রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি মানে যথাক্রমে, মানে এইখানে নামটা যে সিরিয়ালে দেওয়া আছে এইখানেও এই যে স্পিড গুলোর কথা বলা আছে, যে 2টা রাউন্ড 3টা রাউন্ড, সেই সিরিয়ালেই হবে। হাউ মেনি টাইমস উইল দে ক্রস ইচ আদার বাই 8 a.m, সকাল 8টার মধ্যে তারা কতবার একজন আরেকজনকে ক্রস করবে। খুবই সোজা, যেহেতু তারা অপোজিট ডিরেকশনে যাচ্ছে, এই ক্ষেত্রে রিলেটিভ স্পিডের কনসেপ্ট আমার লাগবে, যে রিলেটিভ স্পিড কত হবে। দুজন যখন অপোজিট ডিরেকশনে যায় তাদের স্পিডটা যোগ হয়ে যাবে সিম্পলি। সো 2 + 3 মানে হচ্ছে 5 rounds per hour। এখন চলতেছে কতক্ষণ, 6:30 থেকে 8টা পর্যন্ত, 1.5 ঘন্টা, তাই না? 1 ঘন্টা যদি 5 রাউন্ড দেয়, 1.5 ঘন্টায় কতটুকু রাউন্ড দিবে? 1.5 × 5 বা 7.5। এখন দেখেন 7 বার রাউন্ড দেওয়া মানে কি 7 বার দেখা হচ্ছে, বাট অর্ধেক রাউন্ড দেওয়া 0.5 মানে কি দেখা হবে? দেখা হবে না। দে উইল নট ক্রস ইচ আদার, 7 বার তারা ক্রস করবে, তারপরে ক্রস করার জন্য যতটুকু ডিস্টেন্স যাইতে হয় দুইজন মিলে তার অর্ধেক গিয়ে বসে থাকলো, লাভ হইলো না আর কি। মানে 8টার দিকে যায় তারা ওই ডিস্টেন্সটা অতিক্রম করতে পারবে না যে 8 বার মিট করবে। সো এই 7 বার তারা ক্রস করবে। 7.5 আসছে, ভাইয়া বানাই দিয়ে 8, নো, একটু চিন্তা করতে হবে যে কখন আমি রাউন্ড আপ করবো কখন করব না। এটা একটু কখনো কখনো আমাদের কমন সেন্স কাজে লাগাইতে হবে। এই ম্যাথটা কিন্তু মোটেও কঠিন বলা যাবে না, এবং মানে বড়ও না, সো এটা পারা যাইতো। সো 48 একটা ম্যাথ পাইলাম যেটা একটু সময় লাগতো, বাট পারা যাইতো। বাকি চারটাও কিন্তু পারা যাচ্ছে, বা চারটা তিনটা যে কটাই হোক। টেরাডেটা একটা কোম্পানি আস্কড এ টিম অফ ওয়ার্কার টু ফিনিশ এ প্রজেক্ট, একটা প্রজেক্টে কাজ করার জন্য দিছে। আফটার 16 days, 16 দিন পরে দেখা গেল যে 25% ওয়ার্কার্স তারা চলে গেছে। 25% ওয়ার্কার চলে গেছে, রিমেইনিং ওয়ার্কার্স টুক দ্য সেম নাম্বার অফ ডেজ টু ফিনিশ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক দ্যাট অরিজিনাল টিম উড হ্যাভ টেকেন টু কমপ্লিট দ্য এন্টায়ার প্রজেক্ট। তার মানে এই যে 75% লোকজন আছে, তারা কি করছে, কাজটা শেষ করছে, বাট অরিজিনালি কাজটা করতে যতদিন লাগতো ঠিক সমান পরিমাণ দিন তারা নিয়ে নিচ্ছে এখানে। ইন হাউ মেনি ডেজ ওয়াজ দ্য এন্টায়ার প্রজেক্ট ফাইনালি কমপ্লিটেড, টোটাল প্রজেক্টটা কত দিনে কমপ্লিটেড হয়েছে সেটা হচ্ছে। দেখেন 25% ওয়ার্কার চলে গেছে, তাই না? তার আগে তাহলে কাজ করছে কি, ফুল ওয়ার্কফোর্স কাজ করছে। সো এই একটা পিজার মতো করে চিন্তা করেন ওয়ার্কফোর্সকে, এই পুরা লোকজন কাজ করছে কতদিন, 16 দিন। এরপরে এখান থেকে এই স্লাইসটুকু, এই 25% লোকজন চলে গেছে,
এইবার বাকি দিন কাজ করতে হবে। ওকে, তো 25% লোক থাকাতে আমার একটা এক্সট্রা কাজ হয়েছে। কতটুকু এক্সট্রা কাজ হয়েছে? 25% লোক যতটুকু কাজ করতে পারে সেটা এক্সট্রা কাজ হয়েছে। ঠিক আছে, তাহলে 25% লোক দেখতেছেন যে 16 দিনের কাজ করছে, টোটাল 100% লোক। আর বাকি 75% লোক বাকি কাজ করছে। সো আমি যদি ধরে নেই যে আমার অরিজিনাল ওয়ার্কার কারা, আমার অরিজিনাল ওয়ার্কার ধরলাম এন সংখ্যক বা এন জন, এবং একজন কতটুকু কাজ করে ধরেন প্রতিদিন, রেট অফ ওয়ান ওয়ার্কার, সেটা আমি ধরে নিলাম 1 ইউনিট পার ডে। তাহলে এই যে টিম, এন জন লোকের যে টিম, তারা কত কাজ করবে? তো এই টিমের ওয়ার্ক রেট বলতে কি বোঝাচ্ছি, যে একদিন এসে কতটুকু কাজ করে সেটা। এন ইউনিট কাজ করবে যেহেতু এন জন লোক আছে, আমি সব কিন্তু ধরে নিচ্ছি। তাহলে আরেকটা জিনিসও ধরা উচিত এখন, যে টোটাল কতটুকু কাজ করতে হবে। আমি ধরে নিলাম ধরেন টোটাল ওয়ার্ক আমার করতে হবে ডাব্লিউ, তাহলে আমার টোটাল ডেজ কত লাগবে? ডাব্লিউ পরিমাণ কাজ করতে হবে, এর মধ্যে ধরেন যে প্রতিদিন এন ইউনিট করে কাজ হয় এন জন কাজ করার কারণে, তাহলে টোটাল কাজ করতে হবে ডাব্লিউ বাই এন দিন। এখন আমি কি বলছিলাম, যে আমার টিমটা ওয়ার্ক রেট হচ্ছে এন ইউনিট পার ডে, মানে তাকে যদি এখন আমি 16 দিন কাজ করাই, আফটার 16 ডেজ কতটুকু কাজ কমপ্লিটেড হবে? কাজ কমপ্লিটেড হবে হচ্ছে 16 এন, কারণ সে প্রতিদিন এন পরিমাণ কাজ করে, এন জন লোক। তাহলে আমার কতটুকু কাজ বাকি আছে? রিমেনিং ওয়ার্ক হচ্ছে 16, সরি আমার টোটাল কাজ ছিল ডাব্লিউ, সেখান থেকে 16 আজ কাজ হয়ে গেছে। রিমেনিং কতটুকু ওয়ার্কার আছে আমার? 25% ওয়ার্কার চলে গেছে। সো আমার এখন ওয়ার্কার আছে হচ্ছে 0.5 এন। এইটাই যদি আপনি আবার তার ওয়ার্ক রেটে কনভার্ট করতে চান, যে রিমেইনিং ওয়ার্কারের ওয়ার্ক রেট কত, আপনি বলতে পারেন যে হ্যাঁ 0.75 এন ইউনিট পার ডে, কারণ প্রত্যেক ডেতে দিনে কি করতেছে, 1 ইউনিট করে কাজ করে আমি ধরে নিচ্ছি এখানে। সো আমি ছোট্ট একটা ইকুয়েশন ফর্ম করতে পারি, যে 0.75 ডাব্লিউ, এটা হচ্ছে রিমেইনিং ওয়ার্ক, যেটা আমি আবার বের করছি কি, ডাব্লিউ মাইনাস 16 এন। এইখান থেকে আপনি সিম্পলি এবার যেটা করবেন, ডাব্লিউ এবং এন এর একটা রেশিও বের করবেন, যে টোটাল ডে কত লাগার কথা সেটা। সো একটু যদি এদিক ওদিক করি নাম্বার গুলাকে, এখানে আসবে হচ্ছে 0.25 ডাব্লিউ, বা ডাব্লিউ বাই এন আসবে হচ্ছে 16 ডিভাইড বাই 2.5, তার মানে 64। তার মানে অরিজিনালি কাজটা করতে আমার 64 ডেজ লাগার কথা। তারপরে 25% শ্রমিক চলে যাওয়ার কারণে কি হচ্ছে, আবারও 64 ডেজ লাগতেছে, এবং শুরুতে 16 দিন লাগতেছে। টোটাল কত দিন লাগছে সেটাই বলছে। ইন হাউ মেনি ডেজ ওয়াজ দ্য এন্টায়ার প্রজেক্ট ফাইনালি কমপ্লিটেড? 16 প্লাস 64, 80। ওকে, সো এইটা একটু হার্ড, এইটা পরীক্ষার হলে করতে যাওয়াটাও একটা মানে বলবো যে সুইসাইডাল ডিসিশন। বেটার এই ধরনের ম্যাথ আসলে আপনি যদি স্কিপ করেন। তবে প্রশ্নটাকে যদি আপনি একটু শুধু মানে মেন্টালি যাচাই করতে চান, হ্যাঁ, যদি নেগেটিভ মার্কিং না থাকে এবং আপনি একটু মেন্টালি যাচাই করতে চান, একটা জিনিস একটু খেয়াল করতে পারেন, যে 16 ডেজ লাগছিল, 16 ডেজ কাজ করছিল টোটাল লোকজন, এবং এই টোটাল লোকজন কাজ 16 ডেজ করার পরে 25% লোক চলে যায়, এবং ওই 25% লোক অভাব হওয়ার কারণে আপনার আবার ফুল ডেজ কাজ করতে হয়, 16 দিন লাগে। এবং 16 কতর 25% হয় বলেন তো? 16 হচ্ছে 16 ডিভাইডেড বাই 0.25, যদি করেন সেটা 25% হবে। সো 16 প্লাস 64 ইজ ইকুয়াল টু 80। আপনি যদি বড় মেথডে আমি যেভাবে করলাম সেটা খুব ভালো করে বুঝেন, তাহলে দেখবেন এই জিনিসটা আপনার মাথায় খুব তাড়াতাড়ি কাজ করতেছে।
সো একটা এই অঙ্কের জন্য হয়তো একটা শর্টকাট হিসেবে আপনি এটা মুখস্থ করে নিলেন, কিন্তু আপনার প্রবলেমটা তো সলভ হবে না। আপনার মেমোরিতে জাস্ট আর একটা মেমোরি যুক্ত হইলো আর কি, যে হ্যাঁ এটাও মনে রাখবো। সো ম্যাথটা একটু ডিটেলে করবেন, দেন আপনি রিলেট করতে পারবেন কেন এইভাবে একটা শর্টকাট করা যায়। সো যেভাবেই করেন না কেন অ্যান্সার হবে 80। 51, এইখানে এসে আপনাদের হয়তো একটু মেজাজ গরম হইতে পারে যে ভাই এগুলা কি অঙ্ক। ওকে, সেটা কিছুটা জাস্টিফাইড, বাট যে কি আসছে এখানে, বেল কার্ভের অঙ্ক আসছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথাবার্তা বলা আছে। এগুলো সাধারণত সবার ওইভাবে পড়া হয় না, বা জবে সাধারণত এদের প্রশ্ন আসে না। যদি দিছে আপনি না পারলে স্কিপ করেন, কোনো সমস্যা নাই, বাট আমরা দেখি এখানে কিভাবে করতে হয়। কি বলছে, if the distribution of movie duration is symmetric around the mean of 1.5 hours following a bell curve. বেল কার্ভ কি জিনিস? বেল কার্ভ হচ্ছে বেলের মতো দেখতে, বেল বলতে খাওয়ার বেল না, রিঙ্গিং বেল যেটা বাজে, তো সেরকম দেখতে একটা কার্ভ। সো এই কার্ভটার বুঝায় যে ধরেন যে এখানে কি বোঝাচ্ছে, এখানে মুভির ডিউরেশন বলা আছে যে এইটার মিন হচ্ছে 1.5 আওয়ার্স। তাহলে 1.5 ঘন্টার যে সমস্ত মুভি হয় সেটা হচ্ছে এই বেল কার্ভের মিন, বা একদম মাঝামাঝি অবস্থান করতেছে। এবং বলতেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 20 মিনিটস। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা এইভাবে লিখি, সেটা হচ্ছে 20 মিনিটস। আর যেহেতু 1.5 আওয়ার্স, এটাকে মিনিটসে করে নেন, কারণ যেহেতু একটা মিনিট আসছে, তো ইজি হবে, এটা 90 মিনিট হবে। এখন বলছে অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ অল মুভিজ আর লঙ্গার দেন 110 মিনিটস। তাহলে 110 মিনিটের থেকে বড় মুভি কত পার্সেন্ট, সেটা বলেন আমাকে। যদি এটা একটা বেল কার্ভ ফলো করে চলে এবং তার মিন হয় 1.5 আওয়ার্স বা 90 মিনিট, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় 20 মিনিটস। এটার জন্য অঙ্ক করতে গেলে যে স্টার্ট করছেন যারা, তারা খুব জানেন যে জেড ভ্যালু বের করতে হয়। জেড ভ্যালু বের করতে হবে, জেড ভ্যালু বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এরকম যে এক্স মাইনাস মিউ, মিউ বলতে বোঝানো হয় মিন, ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের যদি ভাগ করবেন আর কি। সো আপনার কত মিনিটের থেকে বড় মুভি চাইছে? 110 মিনিটের থেকে বড় মুভি চাইছে। মিন কত? মিন হচ্ছে 90 মিনিটস। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 20 মিনিটস। তো কাজটুকু করি, তাহলে কত হবে? 20/20 বা 1। তাহলে জেড এর ভ্যালু 1। এখন জেড এর ভ্যালু 1 হইলেই হয় না। জেড এর ভ্যালু 1 হইলে এরপরে আপনার জেড ভ্যালু বের করার জন্য আপনার একটা চার্ট থাকে, ওই চার্ট দিয়ে আপনি জেড ভ্যালু বের করতে পারবেন। আপনার পরীক্ষা আজকে কোনো চার্টও দেওয়া হয় নাই। সো ধরে নেওয়া যায় যে আপনি চার্ট না দেখলে তো জেড ভ্যালু জানবেন না। বাট জেড জন্য 1 এর ক্ষেত্রে যে আপনার পার্সেন্টেজের মান যেটা, এটা বোঝাচ্ছে যে 110 যখন পাবে জেড এর ভ্যালু তখন 1। এবং জেড এর ভ্যালু 1 হলে জেড ভ্যালু যেটা বোঝায় যে এই পাশে এবং এই পাশে কত পার্সেন্ট লোকজন আছে সেটা বোঝা যায়। জেড এর ভ্যালু যখন 1 হয়, এর অর্থ হচ্ছে 0% থেকে 84% পর্যন্ত লোকজন এই বা মুভি এই 110 মিনিটের লেন্থের থেকে ছোট হবে। তাহলে 84% মুভির টাইম লেন্থ হবে 110 মিনিটের থেকে কম। কিভাবে বুঝতে পারলাম? জেড এর ভ্যালু 1 তাই। এখন জেড এর ভ্যালু অন্য কিছু হলে কি হইতো, সেটার জন্য জেড টেবিল লাগবে। তো এই অঙ্ক পরীক্ষার হলে করা যাবে না, বাট যেহেতু আসছে আমরা শিখতেছি। তাহলে 110-এর বেশি কারা পাইছে? 16%। তার সামনে যারা আছে টোটাল হবে 100% মনে রাখতে হবে। যদি এমন হয়তো এই পাশে আসতেছে 73, তাহলে ওই পাশে তো 27, বাট এখানে আসছে আমার 84, সেটা হবে 16। তো এই ধরনের ম্যাথ আসলে যেহেতু একদমই আমরা কনসেপশনের বাইরে, করবেন না। সোজা কথা, এটা নিয়ে সময় নষ্ট কিভাবে করবেন? সময় নষ্ট করতেও তো কিছু পারতে হবে। যদি না পারেন তো 51 আমরা একটা দেখলাম, একটা ম্যাথ যেটা করা পরীক্ষার হলে অ্যাডভাইজেবল না, বা চেষ্টা করবো না, আমি হলে করতাম হয়তো না। 52, আমির এবং হান্নান ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ ওয়ার্ক ইন 3 আওয়ার্স। তাহলে আমির এবং হান্নান দুই বন্ধু মিলে একটা কাজ শেষ করতে পারে 3 ঘন্টায়। তাহলে আমির এবং হান্নান কাজটা শেষ করে 3 ঘন্টাতে। ইফ দে ওয়ার্ক অ্যালোন, যদি তারা একা কাজ করে, হান্নান টেক্স 3 টাইমস অ্যাজ লং অ্যাজ আমির। তাহলে আমির যতটুকু সময় নেয় তার থেকে 3 গুণ সময় নেয় কি বলে হান্নান। তাহলে আমি ধরে নিলাম যে আমার আহ, আমিন যে বা আমির যে সে নেয় এক্স সময়, তাহলে হান্নান নেয় হচ্ছে 3x সময়। তাহলে এদের ওয়ার্ক রেট বের করে ফেলেন। যে এক্স ঘন্টা একটা কাজ শেষ করে, তাহলে 1 ঘন্টায় 1/x কাজ করে, 1 ঘন্টায় 1/3x কাজ করে, 1 ঘন্টায় তারা দুজন মিলে 1/3 কাজ শেষ করে। আপনি যদি সবাইকে যোগ করে দেন যে 1 ঘন্টায় তাদের টোটাল কাজের পরিমাণ হবে এই, একটা ইকুয়েশন ফর্ম হয়ে গেল। এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে, এক্স এর ভ্যালু আসবে 4।
এক্স এর ভ্যালু 4 আসলে অঙ্ক শেষ না, আমাকে বলছে যে হাউ লং ডাজ হান্নান টেক টু ফিনিশ দ্য জব অ্যালোন। তাহলে 3x পরিমাণ সময় লাগে তার, তার মানে 3 × 4 বা 12। খুবই সোজা, এটা পারা যায় খুব ইজিলি, এই মাত্রা আমরা পারতে পারি। 12। 53, ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন এত প্লাস এত প্লাস এত ডিভাইডেড বাই 8। এত এত বলতে কি বোঝাচ্ছি আমি? বোঝাচ্ছি হচ্ছে এই যে 7 টু দি পাওয়ার 11, 7 টু দি পাওয়ার 111, আর 7 টু দি পাওয়ার 1111। একটা প্যাটার্ন বের করতে হবে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সবসময়। কারণ আপনি দেখেন, এটাকে থিওরি অফ সাইক্লিসিটি বলা যায়। যেমন আপনি 7 টু দি পাওয়ার 1 ধরেন, এটাকে আপনি 8 দিয়ে ভাগ করেন, কি পাবেন? এটা রিমাইন্ডার কত হবে বলেন? এটা রিমাইন্ডার হবে হচ্ছে, বেসিক্যালি 7কে 8 দিয়ে ভাগ করতেছেন, ভাগ শেষ থাকবে হচ্ছে, সেটা অবশিষ্ট থাকবে হচ্ছে আমার 7, বা রিমাইন্ডার থাকবে 7। 7 স্কোয়ারকে 8 দিয়ে ভাগ করেন, কত হবে? 49, তাই না? 49কে 8 দিয়ে ভাগ করতেছেন, 6টা 48, তো হাতে থাকবে 1। 7 টু দি পাওয়ার 3, এটাকে 8 দিয়ে ভাগ করেন, এইটা 7 টু দি পাওয়ার 3 হচ্ছে 343, সেটাকে আমি 8 দিয়ে ভাগ করতে চাই। এক্ষেত্রে ভাগ করে দেখেন, 343 তো 8 দিয়ে করলে 4টা 32, আর থাকে হচ্ছে 23, 8 দুগুণী 16, 16 আর 23 যদি হয়, ডিস্টেন্স হচ্ছে 7। সো অ্যাগেইন 7 রিমাইন্ডার থাকতেছে। 7 টু দি পাওয়ার 4 যদি যান, 8 দিয়ে ভাগ করেন, হোয়াট ইউ গেট? 7 টু দি পাওয়ার 4 কত? 7 টু দি পাওয়ার 4 হচ্ছে, এখানে 7 দিয়ে গুণ করেন, এক, হ্যাঁ, এই তো, 2401। সো 2401 8 দিয়ে ভাগ করেন, 2400কে 8 দিয়ে ভাগ করলে কত হয় আমি জানি না, আমার করতে হবে। সো 3, 3 24 হয়ে গেল, এখানে একটা জিরো, তারপরে এখানে আরেকটা জিরো আনতে হলে এখানে একটা জিরো বসাইতে হবে, 1 আনতে হলে আর একটা জিরো বসাইতে হবে। সো বেসিক্যালি কি এই একই হচ্ছে আপনার ভাগ শেষ বা অবশিষ্ট বা রিমাইন্ডার যাই বলেন সেটা। সো দেখেন একটা প্যাটার্ন হচ্ছে, কিন্তু 7 এর পর 1 আসে, তারপর 7 আসে, তারপর 1 আসে। কখন 7 আসে, কখন 1 আসে? যখন 7 এর পাওয়ার 1 সেটা একটা অড নাম্বার, তখন সেটা 7 হয়। যখন পাওয়ারটা ইভেন, যখন পাওয়ারটা ইভেন মানে 2, তখন হচ্ছে 1 হচ্ছে। যখন আবার অড, 7 টু দি পাওয়ার 3, তখন আবার 7। যখন পাওয়ার হচ্ছে 4, একটা ইভেন নাম্বার, তখন হচ্ছে আবার দেখেন তার রিমাইন্ডার 1। তাহলে 7 টু দি পাওয়ার 11 এটা একটা অড নাম্বার, পাওয়ারটা 11, অড নাম্বার, তাহলে এখানে রিমাইন্ডার থাকবে 7, এখানেও রিমাইন্ডার থাকবে 7, এখানেও রিমাইন্ডার থাকবে 7। টোটাল রিমাইন্ডার কত হয়ে গেল? 21। এইবার আপনাকে এই 21কে 8 দিয়ে ভাগ করতে হবে, কারণ এতক্ষণ 7 রিমাইন্ডার থাকছিল কেন? কারণ 7 থেকে ছোট। আর এখন আপনার টোটাল রিমাইন্ডার হয়ে গেছে 7 থেকে বড়, সো এটাকে আপনার 8 দিয়ে ভাগ দিতে হবে। 8 থেকে বড়, সো 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দুগুণী 16, তাহলে আপনার রিমাইন্ডার থাকতেছে 5। অ্যান্সার হবে 5। এটা কিন্তু সোজা, তাহলে পারা যায়। তাহলে একটা পাইলাম যেটা একদমই পারা যাচ্ছিল না, বাকিগুলো পারা যাচ্ছে। এটা আবার কি? আচ্ছা, এটা একটু স্পেলিং মিস্টেক। এটা হবে হচ্ছে হুইচ। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট? নিচের কোনটা সবচেয়ে বড়? নিচের কোনটা সবচেয়ে বড়? আমি আমার ক্লাসে সাধারণত যাদেরকে মেন্টর করার সুযোগ পাই, আমি তাদেরকে কিছু জিনিস মুখস্থ করাই। এবং কেন মুখস্থ করাই, এই ম্যাথটা করতে গেলে একটু বোঝা যাবে। আহ, মুখস্থ করাই বলতে কিরকম, যেমন √2, √3 হয়তো সবারই মনে থাকে, √5টা কারো মনে থাকতে চায় না, √7টা কারো মনে থাকতে চায় না। এই জিনিসগুলো একটু মনে রাখতে হয়, অনেক সময় কাজে লাগে। এবং এইরকম ছোট্ট একটা ম্যাথ, এইখানে এটা 1024 হবে। এরকম ম্যাথে অনেক সময় কাজে লাগে জিনিসটা, আসেন। এবং একটা ম্যাথ কিন্তু অনেক ডিস্টেন্স মেক করতে পারে আপনার, ফ্রিলি শেখা কমা চাকরি হওয়া, অনেক ক্ষেত্রে একটা ম্যাথ অনেক বেশি বড় ডিটারমিনেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, 2 টু দি পাওয়ার 27 এটা যেরকম আছে সেরকম থাক, আমি এখানে একটা মৌলিক সংখ্যা রাখবো, প্রাইম নাম্বার রাখবো। এখানে কি অবস্থা? 125 কে লেখা যায় হচ্ছে 5 টু দি পাওয়ার 3। 5 টু দি পাওয়ার 3 এর উপরে আবার 3, তার মানে কি 5 টু দি পাওয়ার 9, পাওয়ার পাওয়ার গুণ হয়ে গেল। এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 18। ওকে, ভেরি গুড। 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে
টু মানে 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তার উপরে 4, আর এই যে 1024 যেটা, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10। কি করে পারি? এই জিনিসগুলো মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষার হলে আদারওয়াইজ আপনার জন্য বের করে করে করার সময় থাকবে না। এত লাক্সারি নাই আসলে জীবনে, বা টাইমের এত লাক্সারি পরীক্ষার হলে দেওয়া হবে না। 3 টু দি পাওয়ার 3, তার উপরে পাওয়ার হচ্ছে 9, তাহলে 3 টু দি পাওয়ার 27। এখন দেখেন, বাদ দেওয়ার পালা। 3 টু দি পাওয়ার 27, 2 টু দি পাওয়ার 27, কোনটা বড়? অবশ্যই 3 টু দি পাওয়ার 27 বড়। ই এবং এ এর মধ্যে তুলনা করলাম, এ বাদ। বি তে আসি, 5 টু দি পাওয়ার 9, 5 টু দি পাওয়ার 18। 5 টু দি পাওয়ার 9 ছোট 5 টু দি পাওয়ার 18 থেকে, সেটা বাদ। 2 টু দি পাওয়ার 18, 2 টু দি পাওয়ার 18 তো ইভেন 2 টু দি পাওয়ার 27 এর থেকেও ছোট, যেটাকে বাদ দিচ্ছে, সেটাও বাদ। এখন দুইটা অপশন বেঁচে আছে, 5 টু দি পাওয়ার 18, 3 টু দি পাওয়ার 27। 5 এর কি করা যায়? দেখেন, এই পাওয়ারটাকে আমি 27 বানানোর চেষ্টা করতেছি, তাহলে কি করতে হবে আমাকে? 27, এটাকে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে গুণ করেন, তাহলে হয়ে যায়। তাহলে আপনি যেটা করবেন এখন, কি করলাম, 5-এর ঘনমূল করলাম, কারণ এখানে পাওয়ার আছে একটা 1/3, এটার কারণে ঘনমূল করলাম। তার উপর একটা স্কোয়ার দিব, 27-27-এর মতো থাকবে। 5-এর ঘনমূল করলে রেজাল্ট আসে হচ্ছে 1.7। এইটা মুখস্থ থাকতে হবে আপনার, যেমন √3 মুখস্থ থাকে। √3 আর 5-এর ঘনমূল একই রকম। ওকে, তো এই কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, এরকম মানে আপনার বেসিক যে প্রাইম নাম্বার গুলো আছে, ছোট ছোট প্রাইম নাম্বার, 9 বা 9 তো না, মানে ধরেন এই যে 7 পর্যন্ত, বা এগুলো একটু রুট করলে কত হয়, তারপর আপনার ঘনমূল করলে বা এটা কত হয় একটু দেখে নিতে হবে। তো যাই হোক, এটা হয় হচ্ছে 1.7। তাহলে 1.7 এর স্কোয়ার করতে হবে। স্টুডেন্টদের আরেকটা যেটা কাজ করায়, সেটা হচ্ছে স্কোয়ার মুখস্থ করে, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার করলে কত হয়। 17 স্কোয়ার করলে কত হয়? 289 হয়। তো আপনি জানবেন যে 289, তাহলে 1.7 এর স্কোয়ার হবে 2.89, 27। এখন বলেন কোনটা বড়, অপশন সি নাকি অপশন ই? অবশ্যই অপশন ই, কারণ 2.89 থেকে বড়, আর পাওয়ার দুইটা সেম। সো অ্যান্সার হবে ই, সি বাদ। সো এটা কিন্তু সোজা, এটা কিন্তু কঠিন না। এটা যদি কঠিন বলতে হয় তাহলে ভুল করতে হবে, বা পিছায় পড়তে হবে। গেল তাহলে 55। এটা নিয়ে বেশ হাঙ্গামা হয়ে গেছে যে এটা কি। এটাও কিন্তু খুব সোজা, একটু করে দেখি যে কি বলছে। মডিউলাস চিহ্ন দিয়ে দিছে। মডিউলাস চিহ্ন মানে কি? মডিউলাস চিহ্ন মানে ওটার মধ্যে -4 বসাইলেও 4 বেরোবে, +4 দিলেও ওটা তো 4ই বেরোবে। তো এফ এর মডিউলাস করলেন আপনি, এর মডিউলাস করবেন, যোগ দিবেন কি? যোগ দিবেন হচ্ছে এই এর ফাংশনটা, তার উপরে আবার এর ফাংশন বসাইতে হবে। ওকে, করতেছি আমি সব আস্তে আস্তে। এফ এ হলে এর অর্থ হচ্ছে a-5, তাহলে এক্স যখন বসাবো সেটা হয়ে যাবে x-5। এর ক্ষেত্রে হয় 5 - b, যদি বি বসে, সেটা এক্স যেহেতু বসছে, সো 5 - x। আচ্ছা, এইখানে এফ এফ রাখতেছি, তার কারণ আগে টা করে নেই। করলে কত আসতেছে? 5 - x। ওকে, একটা জিনিস দেখেন তো, আমি কি বলছিলাম যে -4 আর +4 এর মডুলাস মানে একই জিনিস। -x, এটাকে আপনি মডুলাস দিয়ে +x ও লিখতে পারেন। সো x-5 যেটা, সেটাই তো বেসিক্যালি মাইনাস, বা 5 - x যেটা, সেটাকে আপনি এভাবে লিখতে পারেন। আর এই যে 5 - x, তাকে আপনি কি করে ডিল করবেন? এই 5 - x টা এখানে যেমন এর পরিবর্তে এক্স বসেছিলাম, এইখানে এর পরিবর্তে বসবে হচ্ছে 5 - x। আর এই যে 5, যেটা ফাংশনের শর্তেই দেওয়া ছিল, সেই 5টা এখানে বিয়োগ করে দিলাম। তাহলে x-5, সেখান থেকে বিয়োগ যাচ্ছে x-5, এর মডিউলাস এই যে এই সূত্রের মতো করতেছি আমি, প্লাস কি পাচ্ছি, এই যে 5, দেখেন এই 5 থেকে বিয়োগ চলে যাচ্ছে আবার 5, তো পাচ্ছেন আপনি একটা -x এর মডিউলাস। সো হোয়াট ডু ইউ গেট আফটার অল? এই জিনিস।
এখন এই জিনিস তো মডুলাস সাইন ভেঙে ফেলতে পারেন আপনি চাইলে। সো এখন দেখেন প্রশ্নের উত্তর যেগুলা সেগুলোর মধ্যে একটু গ্যাঞ্জাম আছে। এইখানে মাইনাস এক্স এর মডুলাস, এখানে আবার পজিটিভ এক্স এর মডুলাস, এইটাও আপনার আছে, এইটাও আপনার আছে। এইটা আপনার সবচেয়ে বেশি ফিনিশড অ্যান্সার। ঠিক আছে, এটা একটা মাঝামাঝি টাইপের জায়গা, ইন্টারমিডিয়েট একটা লেভেল। এটাকে একদম আপনি সলিড রেজাল্ট বলতে পারেন না বা ভ্যালু বলতে পারেন না, কারণ পরম মান যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে উঠায় না দিচ্ছেন, আপনি ট্রু ভ্যালুতে যাচ্ছেন না। -4 আপনি লিখে দিলেন, এর মান মানে কি? এর মানে 4। ঠিক আছে, এইটা হচ্ছে তার ট্রু ভ্যালু। সো এটা তার ট্রু ভ্যালু এন্ড দ্য অ্যান্সার উইল বি এক্স। সেটাও সোজা, মোটেও কঠিন না। তবে ফাংশনের অঙ্ক যা করেন নাই করতে হবে, ফাংশনের অঙ্ক কিন্তু আপনার বিসিএস এও আসে। তো এমন কোনো নতুন কিছু না, লগের অঙ্কও দিতে পারে কালকে আইপিএ, হোয়াই নট? বিসিএস এ লগের অঙ্ক আসে না? আসে। সো ফাংশন লগ এগুলো করবেন, যারা করেন নাই করতে হবে। 56, 56 এ কি বলতেছে? 56 এ বলতেছে ফর্ম এ টোটাল 4 ইঞ্জিনিয়ার্স এন্ড 6 টেকনিশিয়ানস। তাহলে 4 জন ইঞ্জিনিয়ার আছে, 4 জন, 6 জন টেকনিশিয়ান আছে। ভেরি গুড। ওকে, এ টিম অফ 3 হ্যাজ টু বি মেড। 3 জন একটা টিম বানাইতে হবে যেখানে অ্যাটলিস্ট একজন ইঞ্জিনিয়ার থাকবে। হাউ মেনি সাচ টিমস আর পসিবল? যারা একটু মানে বুদ্ধি না খাটায় অঙ্ক করবেন তারা হয়তো এভাবে শুরু করবেন যে হ্যাঁ, ইঞ্জিনিয়ার যখন একজন নেওয়া হয় তখন কি হবে? তখন হবে 4C1 × 6C2। ইঞ্জিনিয়ার যখন 2 জন নেওয়া হয় তখন হবে 4C2 × 6C1। 4C3 যখন 3 জন ইঞ্জিনিয়ার নেওয়া হয়। বাট এইভাবে যদি আমি না করি, আমি যদি দেখতে চাই যে টোটাল কতগুলো হয়, 10 জন আছে, 10 জন থেকে আমি 3 জন নিব, এর মধ্যে যদি সবাই টেকনিশিয়ান নেই, সেগুলোর উপায়ের সংখ্যা কত? 63। তো টোটাল উপায় থেকে সবাই টেকনিশিয়ান এরকম গ্রুপগুলো বাদ দিলেই তো মিনিমাম একজন ইঞ্জিনিয়ার আছে, সেগুলো বের হয়ে যায়। সো আপনি এই এতগুলা ক্যালকুলেশন হয়তো আপনার তখন করা লাগতেছে না, বাট ওইটাও একটা প্রসেস, রাইট প্রসেস, করতে পারেন। এখন 10C3 আর 63 বিয়োগ করবেন, 100 অ্যান্সার আসবে। খুব সোজা, শেষ। 57 টোটাল কি বলতেছে? আচ্ছা, টোটাল কত থেকে বললাম? এ রেক্ট্যাঙ্গুলার ফিশ ট্যাঙ্ক, তার মানে কি? একটা আয়তকার মাছের চৌবাচ্চা। একটা আয়তকার মাছের চৌবাচ্চা এরকম দেখতে কিছু একটা হবে। এইটার এক একটা ডাইমেনশন দেওয়া আছে, আমার ডাইমেনশন মিলবে না, টেনশন করার কিছু নাই। না মিলতেই পারে, দেখতে দেখতে যেমনই হোক এরকম একটা কিছু হবে আর কি। এখন এটার একদিকে 80 সেন্টিমিটার, একদিকে 60 সেন্টিমিটার, আর একদিকে 15 সেন্টিমিটার ক্যান বি ফিল্ড উইথ ট্যাপ 1। একটা ট্যাপ আছে, ট্যাপ এ, at the rate of 680 সেন্টিমিটার কিউব এভরি 2 মিনিটস। তার মানে প্রত্যেক 2 মিনিটে সে 680 সেন্টিমিটার কিউব করে ফিল করে। অ্যান্ড ক্যান বি এমটিড উইথ ট্যাপ বি অ্যাট দ্য রেট অফ 140 সেন্টিমিটার কিউব এভরি মিনিট। তাহলে প্রত্যেক মিনিটে সে 140 সেন্টিমিটার খালি করে। তাহলে আমি বলতে পারি না যে 2 মিনিটে সে যেহেতু আগেরটা 2 মিনিট ছিল, এটা আমি 2 মিনিটের জন্য করি, 2 মিনিটের জন্য সে 280 সেন্টিমিটার কিউব করে খালি করবে। তাহলে একদিক থেকে 680 সেন্টিমিটার কিউব করে আসবে 2 মিনিটে, আর এক জায়গা থেকে প্রতি 2 মিনিটে 280 সেন্টিমিটার কিউব করে বের হয়ে যাবে। ইফ জামাল লিভস বোথ ট্যাপস ওপেন অ্যাট 2:30 PM, জামাল যদি 2:30টার দিকে গিয়ে কি করে, দুইটা ট্যাপ ওপেন করে দিয়ে আসে, when will the tank be filled to 1/3 of its capacity? ট্যাঙ্কটা তার ক্যাপাসিটির 1/3 ফিল হবে কতটুকু, মানে 1/3 পূর্ণ হবে কখন? আগে টোটাল ক্যাপাসিটি বের করতে হবে। তাহলে আমার টোটাল ক্যাপাসিটি কত? 80 × 60 × 15। তার মানে কি 4800, মানে 60 × 80 × 15। 60 × 80 করতে আমার একটু কষ্ট হয়। সো এটাকে আপনি একটা কাজ করেন, 2400 করেন, 2 দিয়ে ভাগ করে, এখানে 15কে 2 দিয়ে গুণ করেন, 30। তাহলে 2400 × 30 মানে কত? 24 × 3 হচ্ছে 72, তারপরে 3টে শূন্য, 72,000। টোটাল ক্যাপাসিটি 72,000। আপনার ফিল করতে হবে কতটুকু? আপনার ফিল করতে হবে এটার 1/3। এটার 1/3 হচ্ছে 72,000 ডিভাইড বাই 3, বা হচ্ছে 24,000। এইবার এই 24,000 যে ফিল হচ্ছে, কতটুকু করে ফিল হচ্ছে প্রতি 2 মিনিটে? প্রতি 2 মিনিটে ফিল হচ্ছে এতটুকু। কতটুকু করে 2 মিনিটে বের হয়ে যাচ্ছে? এতটুকু। তাহলে টোটাল কত মিনিট লাগবে? 24,000 গুণ 2 ডিভাইড বাই এত। তাহলে 24,000কে আপনার নিচে কত আছে? নিচে আসলে 400, শূন্য কেটে দেন,
তাহলে 60 × 2, তার মানে আপনার 120 মিনিট লাগবে। 120 মিনিট যদি লাগে তাহলে মানে কি 2 ঘন্টা লাগবে। কয়টার দিকে আপনার 1/3 ফুল হবে, আর একটার দিকে ছাড়ছে, তার মানে পাম্প বা ট্যাপ 4:30-এর দিকে সেটা ফুল হয়ে যাবে 2 ঘন্টা পর। সোজা অঙ্ক, পারা যাবে এটা পরীক্ষার হলে। 58, 9 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার ব্লক অফ আইস, মানে কি একটা আয়তকার আইস আছে বা রেক্টেঙ্গুলার, আয়তকার ঠিক না, এটাকে কি বলে, আয়তকার ঘনবস্তু, আয়তকার ঘনবস্তুর আকারে বা একটা আপনার ইয়ে আছে, কি বলে, আইস কিউব আছে। সো এটা একটা সাইড হচ্ছে 9, একটা সাইড হচ্ছে 8, একটা সাইড হচ্ছে 15। সো আগের মতো চিত্র, এটা রাখবো না এখন। এই আইসটাকে আপনি গলাবেন, মেল্ট করবেন, গলিয়ে ফেলবেন। গলানোর পর আপনি কি করবেন, আইডেন্টিক্যাল আইস কিউব বানাবেন। আইডেন্টিক্যাল আইস কিউব মানে কি, ঘনক, ঘনক আইস কিউব বানাবেন, যেটার কি হবে, প্রত্যেকটা সাইড সমান থাকবে। এই আইস কিউব গুলার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলাই ধরেন এক্স, ঠিক আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলাই এক্স। বলতেছে ইফ সারফেস এরিয়া অফ এনি টু সাইডস অফ দ্য কিউবস, কিউবস, এই যে নতুন কিউব গুলা তৈরি হবে, আইস কিউব, ঘনক আইস কিউব বা আইডেন্টিক্যাল আইস কিউব, তাদের দুইটা সাইডের ক্ষেত্রফল কত, সারফেস এরিয়া বলতেছে 72 সেন্টিমিটার করে, সেন্টিমিটার স্কোয়ার করে। দেখেন এই যে আইস কিউব, তার প্রত্যেকটা সাইড কি হবে, যদি এক্স করে, এক একটা সাইডের ক্ষেত্রফল হবে হচ্ছে এক্স স্কোয়ার করে, তাহলে দুইটা সাইডের ক্ষেত্রফল হবে 2x² সমান সমান হবে 72। হাউ মেনি আইস কিউবস ক্যান বি মেড সেটা পরে, আগে আসেন এক্স এর ভ্যালু বের করি। তাহলে এক্স এর মান কত হবে, এক্স স্কোয়ার সমান সমান 36, তাহলে এক্স হবে হচ্ছে 6। x6 সেটা ইম্পর্টেন্ট না। এই আয়তকার যে, মানে সরি, ঘন বা আইডেন্টিক্যাল যে আইস কিউব, তার আয়তন কত, সেটা হবে এক্স কিউব। তো 6 এর কিউব করলে কত হয়, 6 স্কোয়ার 36, আর 6 এর কিউব করলে হয় 216। তাহলে এই এক একটা আইস কিউবের আয়তন হবে 216, এবং টোটালটার আয়তন কত ছিল সেটা এখন আমাকে দেখতে হবে। টোটালটা ছিল হচ্ছে 9 × 8 × 15 ডিভাইড বাই, তাহলে আমি করবো হচ্ছে 216। তাহলে 9 আর 8 গুণ করলে কত হয়, 72, 72 আর 15 গুণ করতে হবে। আচ্ছা, এই 72 এবং 15-কে কি করে তাড়াতাড়ি গুণ করা যায়? আচ্ছা, আপনি 70 দিয়ে প্রথমত 15-কে গুণ করেন। 70 দিয়ে গুণ করতে হলে 7 দিয়ে গুণ করতে হবে, 7 × 15 হচ্ছে 105, 70 দিয়ে করলে হবে 1050, আর 2 দিয়ে 15-কে গুণ করেন পাবেন হচ্ছে 30। সো 1050 প্লাস 1030 মনে মনে করবেন, আপনার রেজাল্ট চলে আসবে 1080। আর এখানে আছে হচ্ছে আপনার 216, রাইট? এই 1080-কে এইভাবে ধরেন যে 1080 আছে 108 × 10, 108 দিয়ে 2-কে ভাগ করেন, 216-কে ভাগ করেন, কত হবে, 2 দিয়ে ভাগ করা যায়, আর 2 দিয়ে 10-কে কাটেন 5। তাহলে 5টা আইস কিউব আপনি বানাইতে পারবেন। এই ছোট ছোট আইস কিউব যেগুলো বড় বড় থেকে, সেটা 5টা বানাইতে পারবেন। খুবই সোজা অঙ্ক। 59 বলতেছে ইফ দ্য সামেশন অফ টু রুটস, সামেশন অফ রুটস অফ টু ইন্টিজার্স, তার মানে দুইটা ইন্টিজার ধরেন, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, তার হচ্ছে রুট, সেটা সামেশন মানে যোগফল, সেটা কত, এত, √11 প্লাস 8 √2, সুন্দর করে ব্র্যাকেট দিয়ে দেন। হোয়াট ইজ দ্য সামেশন অফ স্কোয়ারস অফ দ্য অফ দিস টু ইন্টিজার্স, এই যে দুইটা ইন্টিজার আমি ধরলাম এক্স ওয়াই, তাদের স্কোয়ার করে যোগ করলে কত হবে? ওকে, তাহলে কি করেন, বর্গ করে দেন। প্রথমত রুট উঠাইতে হবে, এত রুট রাখা যাবে না। তাহলে কি করা যায়, কি পাবো আমি, এই দুই পাশে স্কোয়ার, ভেরি গুড। তাহলে আপনি পাবেন এক্স প্লাস ওয়াই প্লাস 2 √x √y। এখানে আপনার বড় রুটটা চলে যাবে, 11 প্লাস 8 √2। এখন দেখেন এই রুট ওলা অংশটুকু আর রুট ওলা অংশটুকু ইকুয়ালাইজ করেন, এবং রুট ছাড়া অংশটুকু এবং রুট ছাড়া অংশটুকু ইকুয়ালাইজ করেন। সো এক্স প্লাস ওয়াই হবে হচ্ছে 11, 2 √xy হচ্ছে কি 8, 2 √8 √2। তাহলে √এক্স ওয়াই হচ্ছে 4 √2, স্কোয়ার করেন, এক্স ওয়াই সমান সমান হবে, এটা হবে 16, এটা হবে 2, সো 32, 16×2 = 32। তাহলে এখন আপনাকে কি বের করতে হবে, বের করতে হবে এই জিনিসটা। তাহলে x² প্লাস y² কি হয়, কি লিখতে পারি, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy।
তাহলে 11 মান জানি এই যে এখান থেকে। তাহলে 11² - 2 × xy, xy কত 32। সো 121 থেকে 64 বিয়োগ করে দেন, কত থাকে, কিছু একটা তো থাকে, 57। তাহলে এই হচ্ছে আনসার 57। সোজা, এটাকে কঠিন বলা যাবে না। তারপরে 60, রাইসা টুক 1 কাপ অফ অলিভ অয়েল। ওকে, রাইসা টুক 1 কাপ অফ অলিভ অয়েল অ্যান্ড হাফ ভিনেগার অ্যান্ড পোর্ড ইট ইন এ জার। তাহলে রাইসা কি করছে, 1 কাপের অর্ধেক সে নিচ্ছে হচ্ছে আপনার অলিভ অয়েল, 1 কাপের অর্ধেক সে নিচ্ছে হচ্ছে তার ভিনেগার। তাহলে তারপরে কি করছে, and poured it in a jar that had equal parts of olive oil, vinegar and water। তারপরে কি করছে, একটা জারের মধ্যে সে সবকিছু ঢেলে দিছে, যেটা এখানে যেখানে কি আছে, অলিভ অয়েল আছে, ভিনেগার আছে এবং ওয়াটার আছে। ওকে, ইজ দ্য রেজাল্ট, রেজাল্ট কি দেখা গেল, ইজ এ 3 কাপ মিক্সচার। দেখা গেছে 3 কাপ পরিমাণ জিনিসপত্র হয়েছে, এবং এই মিক্সচারের মধ্যে কি করবে, এটা সালাদের মধ্যে দিবে। আচ্ছা দিক, হোয়াট পোর্শন অফ দ্য ড্রেসিং ইজ অলিভ অয়েল, বলতেছে এই যে সালাদ ড্রেসিংটা বানাইছে 3 কাপ, এই এটা ওটা ঢেলে, 1/2 কাপ ভিনেগার এবং 1/2 কাপ আপনার অলিভ অয়েল ঢেলে ঢেলে, এইটার মধ্যে অলিভ অয়েল কতটুকু আছে বা কত পোর্শনে আছে, কত ফ্র্যাকশনে আছে। ওকে, পোর্শন বলতেই বুঝবো ফ্র্যাকশন কতটুকু আছে, সেটা 10 ভাগের 2 ভাগ হতে আছে বা এরকম কিছু একটা বের করতে হবে। তার মানে কি, এই যে আমি 1/2 কাপ অলিভ অয়েল দিছিলাম, এখানে যে 3 কাপ হয়ে গেছে, এখানে আবার 1/2 কাপ ভিনেগার দিয়েছি, এখান থেকে 1 কাপ গেছিল, 2 কাপ জিনিসপত্র আগে ওইখানে ছিল, 2 কাপ জিনিসপত্র আগে সেখানে ছিল। তাহলে আমার প্রথম কাপের মিশ্রণ যদি দেখি, ফার্স্ট কাপে কি অবস্থা, ফার্স্ট কাপে আমার অলিভ অয়েল ছিল হচ্ছে, ওতে অলিভ, ওতে অয়েল, অলিভ অয়েল 1/2 কাপ। আমার ভিনেগার ছিল হচ্ছে 1/2 কাপ। তারপরে রাইসার কাপে যোগ করার পরে, রাইসের 4 একটা কাপ, সেটা যখন আমরা যোগ করলাম তখন কি হইলো, টোটাল 3 কাপ হইলো। তার মানে ওইখানে আগে থেকে ছিল হচ্ছে 2 কাপ। তাহলে রেজাল্টে যে যেটা হয়েছে, ওখানে আগে থেকেই 2 কাপ ছিল, এবং বলছিল কি যে poured it in a jar that had equal parts of olive oil, oil and vinegar। এবং এই যে 2 কাপ ছিল, এর মধ্যে ইকুয়ালি ছিল হচ্ছে অয়েল, ভিনেগার এবং ওয়াটার, তিনটা ইকুয়াল পোর্শনে ছিল। তার মানে বলেন তো এইটুকের মধ্যে অলিভ অয়েল কতটুকু ছিল, 2/3 পরিমাণ, 2 কাপের 3 ভাগের 1 ভাগ, মানে 2/3, এতটুকু অলিভ অয়েল ছিল, এইখানে অলিভ অয়েল ছিল এতটুকু। তাহলে টোটাল আমার অলিভ অয়েল ছিল কতটুকু, 3 কাপের মধ্যে টোটাল অলিভ অয়েল ছিল আমার, রাইস 1/2 কাপ ঢাললো, তার আগে ছিল 2/3। এটা যদি আপনি করেন 3, আর এখানে হচ্ছে 4, তো 7/6, এতটুকু অলিভ অয়েল আছে। এখন এইটা কিন্তু অ্যান্সার না, এখানে যদি আমি প্রশ্ন করতাম, আমি এখানে আর একটা ঝামেলা করতাম, এখানে একটা 7 দিয়ে দিতাম, অনেকে 7/6 এখন দাগাই দিয়ে আসতো। এটা করা যাবে না, প্রশ্ন কি চাইছে, পোর্শন চাইছে, ড্রেসিং অফ দা অলিভ অয়েল, এর মধ্যে অলিভ অয়েলের, সরি ড্রেসিং এর মধ্যে অলিভ অয়েলের পোর্শনটা চাইছে। ড্রেসিং কতটুকু আছে, 3 কাপ আছে, এর মধ্যে অলিভ অয়েল কতটুকু আছে, 7/6 পরিমাণ আছে বা কাপ আছে। তাহলে তার ফ্র্যাকশন কতটুকু বা পোর্শন কতটুকু, সেটা হবে 7/18। ওকে, তাহলে অ্যান্সার হবে ডি। এটাও কিন্তু সোজা, এটা যদি মানে এটা পারতে হবে এই ধরনের অঙ্ক আর কি। 61, 61-এ কি বলতেছে, 61-এ বলতেছে যে কম্পিউট দ্য সিরিজ 2U7O331I 127E এর পরে কত হবে। দেখেন, UOIE প্রত্যেকটা একটা ভাওয়েল। সো যেহেতু পর পর ডিফারেন্ট ডিফারেন্ট ভাওয়েল হচ্ছে, আমি এক্সপেক্ট করব যে পরেরটাও একটা ডিফারেন্ট ভাওয়েলই হবে। সো আর একটা ভাওয়েলই বাকি আছে আমার, A, E, I, O, U এর মধ্যে এ বাকি আছে, এ হবে।
এখন ডিজিট কোনটা হবে এটা দেখে তো আমি এটা দাগাই দিতে পারি না, কারণ নানও দেওয়া আছে। নান না দেওয়া থাকলে হয়তো এটা দাগাই দেওয়া যায় তো। ওকে, দেখেন প্রথম নাম্বারটা 2, তার সাথে ইউ আছে, ওকে ভেরি গুড। পরের নাম্বারটা যে 7, 7 ও, এটাকে বলা যায় না যে 2 to the power 3 - 1? তারপরে ধরেন 31, 2 to the power 4 হচ্ছে 32, সেখান থেকে যদি ওয়াক বাদ দেন সেটা হচ্ছে 31। টু টু দি পাওয়ার, সরি 4 না, 2 to the power 5, 2 to the power 4 তো হচ্ছে 16, 2 to the power 5 মানে হচ্ছে 32, সেখান থেকে একবার দিলে 17, 2 to the power 7 সেটা হচ্ছে 128। এই জন্য বলতেছিলাম যে ইয়াগুলা মুখস্থ করতে হবে আমাকে, যে কোনটার 2 to the power 1 থেকে 2 to the power 10 পর্যন্ত মুখস্থ করে ফেলতে হবে। 2 to the power 7 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 128 থেকে 1 বিয়োগ করলে 127। তাহলে কত বিয়োগ হওয়া উচিত এরপরে? 2 to the power 9 থেকে 1 বিয়োগ হওয়া উচিত, তাই না? 2 to the power 1 থেকে 1 বিয়োগ হওয়া উচিত, তাহলে 1 বিয়োগ করে দেয়। 2 to the power 9 কত? 2 to the power 10 হচ্ছে 1024, 2 to the power 9 হচ্ছে 512, সেখান থেকে এক বাদ দেন, ইউ গেট 511। সো এখানে 511 বসবে। এইটা পরীক্ষার হলে হয়তো আপনার মাথাতে কাজ নাও করতে পারে। সো ওকে, এই অঙ্কে যদি আমি না পারি, এটা দুঃখ নেওয়ার কিছু নেই। বাট ভাওয়েলের ওই যে সিরিয়ালটা দেখে ইজিলি বোঝা যায় যে লাস্টে এ হবে। সো পরীক্ষা যদি নেগেটিভ মার্কিং না থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে ডি দাঁড়ায় দিয়ে আসবেন, যদি আপনি প্যাটার্নটা ফিগার আউট নাও করতে পারেন। 62, 62 তে বলতেছে, এটা একটু যাদের মিন, মোড এবং মিডিয়ানের ধারণা নাই তাদের জন্য কঠিন। মিন কি জিনিস? মিন হচ্ছে সবকিছু গড়, বা অ্যাভারেজ হচ্ছে সেই মিন বোঝানো হয়। মিন আর অ্যাভারেজ একই জিনিস। বলতেছে অ্যাভারেজ অফ 6 নন জিরো পজিটিভ নাম্বার হচ্ছে 15। তার মানে 15টা নন জিরো পজিটিভ নাম্বার আছে, এদেরকে যদি আপনি, সরি 6টা আছে, তাদের অ্যাভারেজ হচ্ছে 15, মানে তাদের টোটাল যদি যোগফল করেন বের হবে 6 15 90, এই হচ্ছে টোটাল। তার মানে 6টা ডিজিট আপনার লাগবে। এরকম করে 6টা ডিজিট থাকলো। আপনি যদি 6টা ডিজিটকে ধরেন এরকম 1 2 3 4 5 6 এভাবে ক্রমান্বয়ে সাজান, এবং পরে যদি বলি যে মিডিয়ান কত, তখন আপনি কি করবেন? প্রথমত তো ক্রমান্বয়ে সাজাবেন, তারপরে এর মাঝামাঝি কোন সংখ্যাটা আছে সেটা আপনাকে বের করতে হবে। দেখেন 6টার মধ্যে মাঝামাঝি আছে এই জায়গাটা মাঝামাঝি, তো এটা কোনো সংখ্যা না। তো 3 আর 5 4-এর মাঝামাঝি এখন কি আছে, তখন আপনাকে বের করতে হবে, সেটা হবে 3.5। তো তেমনি এইখানে আমার মিডিয়ান, আমার এখানে যে সংখ্যাগুলো আছে আমি জানি না সেগুলো কোনগুলা, সেইখানে মিডিয়ান হচ্ছে 18, মানে এই যে দুইটা নাম্বার এখানে থাকবে তাদের গড় হবে 18। তারপরে কি বলতেছে, মোডাল ভ্যালু। মোডাল ভ্যালু কি? মোড যে আর কি সেটা, মোড যেটা, সেই মোডাল ভ্যালু হচ্ছে ইজ লেস দেন দ্য মিডিয়ান, মানে হচ্ছে যে সংখ্যাটা বেশি বার আছে সেটা হচ্ছে মোড। এই মোডের যে সংখ্যাটা সেটা হচ্ছে 18 থেকে কম। ঠিক আছে, মিডিয়ান যেটা 18 থেকে কম হবে সেটা। ওকে ভেরি গুড। তাই যদি হয়, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ দ্য লার্জেস্ট অফ দ্য 6 ইন্টিজার্স? এই যে 6টা ইন্টিজার থাকবে এখানে, এর মধ্যে লার্জেস্ট কোনটা হবে সেটা আপনাকে বের করতে হবে। একটা এখানে 17 হইতে পারে, একটা এখানে 19 হইতে পারে। দুইটা 18 দিব না, তার কারণ হইলে হচ্ছে যে দুইটা যদি 18 দিয়ে দিতাম এখানে, তাহলে মোড বের করাতে আমার একটা ইস্যু হইতো, কারণ এই 18ই তখন মোড হয়ে যেতে পারে। তো 18 থেকে ছোট একটা মোড আমি এখানে বাছাই করে ফেলি, ধরেন 1 1। আমি যেহেতু ক্রমান্বয়ে সাজাচ্ছি, এর পরের নাম্বার গুলা কি হবে? আমাকে বলছে যে 6 ইন্টিজার এর মধ্যে সবচেয়ে লার্জেস্ট কত হবে। সো আপনি যেহেতু মোড এখানে আমি একটা পেয়ে গেছি, মোড আমি ক্রিয়েট করতে চাচ্ছি না। আমি এখানে 19 রিপিট করতে পারবো না, 18 দিতে পারবো না, কারণ 18 দিতে হলে মাঝখানে লিখতে হবে, আমি সেটা চাই না। সো আমাকে এখন কি করতে হবে? 19-এর থেকে বড় কিছু লিখতে হবে। 19-এর থেকে বড় কিছু যদি লিখতে হয়, তাহলে আমাকে আহ, সবচেয়ে ছোটটা লেখা এখানে ভালো, কারণ আমি এই লাস্টেরটাকে ম্যাক্সিমাম করতে যাচ্ছি। একটা নাম্বারকে ম্যাক্সিমাম করতে হলে বাকি যেটা থাকে বা বাকি যারা থাকে তাদেরকে মিনিমাম করতে হয়। দ্যাটস ওয়াই আমি এখানে 1 নিছি, এদেরকেও আমি মিনিমাম করলাম। মিনিমাম করে তাকে আমি মোড তৈরি করে ফেলছি। এখন আমার আর একটা মিনিমাম দরকার। 19-এর থেকে বড় মিনিমাম হচ্ছে 20। সো কতটুকু বাকি থাকে? 1 আর 1 2, 2 আর 18 গুণ 2 36, তার মানে 38। এতটুকু তো হইলো, 38-এর পর 48, টোটাল হচ্ছে আমার 90। টোটাল যদি 90 করতে হয়, 48 আছে, আর লাগবে 32। আনসার হবে 32। সো এটা আমি একসেপ্ট করতে পারি যে হ্যাঁ, এটা হয়তো পরীক্ষার হলে যদি আপনার মিন মিডিয়ান মোডের আইডিয়া না থাকে, আপনার জন্য করা কঠিন।
আন্ডারস্ট্যান্ডেবল, বাট শিখে নিতে কোনো সমস্যা নেই। 63 কি বলতেছে যে আরিভস টয়োটা ক্রস অ্যাভারেজেস 25 কিলোমিটার পার লিটার ইনসাইড সিটি। 25 কিলোমিটার পার লিটার শহরের মধ্যে চলে এবং 40 কিলোমিটার পার লিটার হাইওয়েতে চলে। ওকে, ইয়েস্টারডে হি ড্রোভ টু গুলশান অফিস ফ্রম দ্য ফ্যাক্টরি থেকে গুলশান অফিসে গেছে, যেটা 105 কিলোমিটার দূরে। ইফ দ্য গুগল ম্যাপ শোড দ্যাট হি ড্রোভ 25 কিলোমিটার অফিস ডিস্টেন্স ইনসাইড ঢাকা। বলতেছে কি যে এই যে 105 কিলোমিটার মধ্যে গেছে, এর মধ্যে হচ্ছে ঢাকার মধ্যে গেছে হচ্ছে 25 কিলোমিটার। হোয়াট ওয়াজ হিজ অ্যাভারেজ মাইলেজ, তার অ্যাভারেজ মাইলেজ কত? সো 25 কিলোমিটার যদি ঢাকাতে যায়, আমি আবার কি জানি 25 কিলোমিটার হচ্ছে 1 লিটারে যায় ইনসাইড সিটি। তার মানে কত লিটার তেল এখানে খরচ হয়েছে? 25/25, 1 লিটার তেল এখানে খরচ হচ্ছে ঢাকা শহরের মধ্যে। আর 105 থেকে 25 বাদ দেন, থাকে হচ্ছে আর 80। এই 80 সে হাইওয়েতে চালাইছে। হাইওয়েতে 1 কিলোমিটার কতটুকু চলে? এই যে তার মাইলেজ দেখেন, 40 কিলোমিটার পার লিটার, মানে প্রত্যেক লিটারে 40 কিলোমিটার যায়, তাহলে 2 লিটার তেল লাগছে আমার হাইওয়েতে। টোটাল তেল কত লাগলো? 3 লিটার লাগলো। আমার কাছে অ্যাভারেজ মাইলেজ চাইছে, এই যে এই যাওয়ার সাথে আমার অ্যাভারেজ মাইলেজ কত। তাহলে 105 কিলোমিটার গেছি, 3 লিটার করে তেল লাগছে, তাহলে কত হবে? 35। 35 কিলোমিটার পার লিটার কোথায় দেওয়া আছে এটা? এই যে আনসার হয়ে গেল, খুবই সোজা। 64 এইটা যদি বলেন যে হ্যাঁ ভাই এইটা পারতে আমার কষ্ট হয়েছে, আন্ডারস্ট্যান্ডেবল। আচ্ছা একটু দেখি কেন। সেটা হচ্ছে টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স প্লাস টু দি পাওয়ার ওয়াই সমান সমান হচ্ছে টু দি পাওয়ার 22। এক্স আর ওয়াই যোগ করলে কত হবে? তার আগে এক্স আর ওয়াই ভ্যালু বের করতে হবে তার মানে। তো আমি ধরে নেই যে এক্স ওয়াই থেকে ছোট, কিংবা হইতে পারে এক্স ওয়াই সমান, কিংবা হইতে পারে এক্স ওয়াই থেকে বড়, তিনটা কেস হইতে পারে। কেন বলতেছি এগুলা? আসতেছে। দেখেন আপনি যদি টু টু দি পাওয়ার এক্স এটাকে কমন নেন, এই জিনিস পাওয়া যায়, এই পাশে পাওয়া যায় টু দি পাওয়ার 22। এখন দেখেন এখানে দুই ছাড়া কিছু নাই, 22 বার 2 গুণ করা আছে, এইখানে এক্স বার 2 গুণ করা হয়েছে। তার মানে বাকি যে অংশটুকু এক্স বাদে যতটুকু আছে ততটুকু 2 এখানে গুণ করা হয়েছে, সোজা হিসাব। ওকে, এবার তাহলে আমি বলতে পারি যে এই এতটুকু অংশ 1 + 2y - এক্স, এটাকে আমি এই ফরম্যাটে লিখতে পারি। কারণ কি, এইটার মধ্যে শুধু 2 গুণফল হিসেবে আছে। তাই যদি থাকে তাহলে আপনি বলতে পারেন টু টু দি পাওয়ার y - এক্স সমান সমান টু টু দি পাওয়ার k - 1। এবার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে দেখেন, এইখানে 2 ছাড়া আর কিছু নাই। y - এক্স এরা ইন্টিজার হবে এবং পূর্ণ সংখ্যা হবে বা যাই হোক না কেন, এখানে 2 অনেকবার গুণ হিসেবে থাকবে। টু টু দি পাওয়ার y - এক্স বোঝা যাচ্ছে যে এখানে y - এক্স সংখ্যক বার 2 গুণ অবস্থায় আছে। তাহলে এবার কে এর মান বিভিন্ন জিনিস বসায় দেখি তো কি হয়। কে এর মান 1 বসান। কে এর মান যখন 1 বসাবেন এটা কত হবে? এটা হবে হচ্ছে 2, এটা হবে 1, সো 1। ওকে, তো যখন 1 হবে তার মানে কি টু টু দি পাওয়ার y - এক্স। তার মানে 1 কে আবার কি লেখা যায়? 1 কে আবার লেখা যায় হচ্ছে টু টু দি পাওয়ার 0। তাহলে এখানে y - এক্স, তাহলে কি পাওয়া যাচ্ছে? y - এক্স সমান সমান 0, বা বলতে পারেন আপনি y সমান সমান এক্স, বা এক্স আর ওয়াই সমান। ওকে, আমার বাকিগুলো করার দরকার নাই, আমি একটা কনক্লুশন কিন্তু চলে আসছি যে এক্স আর ওয়াই সমান। যদিও আমি ধরে নিয়েছিলাম এক্স হচ্ছে ছোট, বাট তাও আমি পাইলাম যে এক্স আর ওয়াই সমান। সমান যদি হয় তাহলে আমি টু টু দি পাওয়ার এক্স এবং টু টু দি পাওয়ার ওয়াই কে লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার 22। টু টু দি পাওয়ার এক্স দুইবার আছে, তাহলে দুইটা 20 টু টু দি পাওয়ার এক্স। এই 2 এর উপর একটা পাওয়ার আছে 1, তাহলে কি হবে? একই বেস দুইটা ডিফারেন্ট পাওয়ার এক্স প্লাস 1 আর টু টু দি পাওয়ার 22। তাহলে এক্স প্লাস 1 হবে হচ্ছে গিয়ে 22 বা 22, পাওয়ার পাওয়ার সমান হয়ে যাচ্ছে যেহেতু বেস সমান। অতএব আমি বলতে পারি এক্স সমান সমান হচ্ছে 21। এক্স যদি 21 হয়, একটু আগে দেখছি ওয়াই আর এক্স সমান, তাহলে ওয়াই হবে 21। তাহলে ওয়াই প্লাস এক্স কত হবে? 21 প্লাস 21 সমান সমান 42। অ্যান্সার 42। এইটা পরীক্ষার হলে যদি আপনি বলেন যে ভাই হ্যাঁ আমি এটা আমার জন্য পারা কঠিন ছিল, আই উইল এগ্রি উইথ ইউ, কোনো সমস্যা নেই। তাহলে কয়টা এরকম হইলো? হ্যাঁ ওকে, আই এগ্রি, এটা পারা টাফ ছিল, এটা টাফ ছিল না। এটা একটু আপনার জন্য মিন মিডিয়ান মোড যদি না জানা থাকে, যদিও আপনার জানা উচিত, ধরলাম দুইটা। এটা একটা প্যাটার্ন বের করাটা একটু টাফ ছিল, ধরলাম তিনটা।
রাইসের অঙ্কটা সোজা ছিল। আহ এইটা সোজাই ছিল বলতে হবে, বেসিক অ্যালজেব্রার ম্যাথ। এটা সোজা ছিল, এটা সোজা ছিল, এটা তো সোজা ছিলই। আচ্ছা, আপনি ফাংশনের অঙ্ক কখনো দেখেন নাই, যদিও আপনার দেখা উচিত। আচ্ছা, ধরলাম এটা আপনি পারলেন না। এইটা কিন্তু কঠিন না, এরকম ম্যাথ বারবার অনেক পরীক্ষায় আসছে, এটাকে কঠিন বলা যাবে না। তো এটা আমি ধরলাম যে হয়তো হ্যাঁ, যদিও এরকম ম্যাথ অনেকবার আসছে, এই প্যাটার্ন গুলো আপনার শেখা উচিত। ধরলাম এর আর একটা কঠিন। এটা সোজা ছিল, এইটা হ্যাঁ অবশ্যই, আমি তো এক্সপেক্ট করবো না যে এটা আপনি জানবেন, এটা তো জানার কথাও না। এটা বাদ। এটা একটু কঠিন সময় সাপেক্ষে, বাট প্র্যাকটিস থাকলে, আপনি যদি রিগোরাস ম্যাথ প্র্যাকটিস করেন, এটা পারবেন আপনি। বাকিগুলো সব পারার মতো, কোনো এক্সকিউজ আসলে খাটে না এখানে। তাহলে কয়টা কঠিন লাগলো? মানে কঠিন বলা উচিত একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ম্যাথ ছিল কয়টা? 45 থেকে 54। তার মানে সরি, 64। তার মানে 20টা, 20টার মধ্যে আমরা সাতটা করে বললাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই পরীক্ষায় আপনি যদি 20টার মধ্যে 13টা ম্যাথ করে পেরে আসেন, আপনার জন্য কিন্তু গুণানাথ ছিল। একটা থাম্ব রুল মনে রাখেন, প্রশ্ন কঠিন হয়েছে বলে না বলে, বরং একটা জিনিস মনে রাখেন, যে যে জিনিস সোজা এবং যে জিনিস পারা উচিত আপনার, সেটার জন্য আপনি পেরে আসেন। তাহলে আপনার পরীক্ষা অনেক ভালো হয়েছে বলে ধরে নেওয়া যায়, এবং আপনি চান্স পাবেন, টিকবেন। আচ্ছা, এবার আসেন আমরা জেনারেল নলেজের অ্যান্সার গুলা দিয়ে আজকের ক্লাসটা শেষ করি। জাস্ট মিনিট। তোমরা যেখানে ছিলাম, 2024 সালে হুইচ কান্ট্রি ওয়াজ র্যাঙ্ক দ্য মোস্ট ইনোভেটিভ অ্যাকর্ডিং টু ডাব্লিউআইপিও? এটা হচ্ছে সুইজারল্যান্ড। এগুলো কোথেকে আসে? এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থেকে আসে। এগুলো খুব সুন্দর করে র্যাঙ্কিং গুলো দেওয়া থাকে, রেগুলার একটু চোখ বুলাইতে হয়, পরীক্ষার আগে রিভাইজ করতে হয়, মুখস্থ করে যাইতে হয়, পারার মতো জিনিস। হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন সোজ দ্য নোবেল প্রাইজ ফর 3 টাইমস? সবাই জানে, আইসিআরসি। ইন হুইচ কান্ট্রি ইন দ্য কি ইন হুইচ কান্ট্রি ইন দ্য 2025 ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স COP30? খুব ইম্পর্টেন্ট জিনিস, কোথায় হবে? ব্রাজিলে হবে। ব্রাজিলের একটা শহরে হবে, যেটা নামও বি দিয়ে। এই মুহূর্তে মনে হচ্ছে বেলাম না কি জানি একটা শহর, ব্রাজিলে হবে এটা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ব্রিটিশ ওভারসিজ টেরিটরি? ওকে, এটা পারা একটু কঠিন, যে ব্রিটিশের যে ওভারসি যে অংশগুলা মানে কি, সমুদ্র থেকে পৃথক যে অংশগুলা, মানে ব্রিটেনের সাথে যেগুলো কানেক্টেড না, সেটার মধ্যে কোনটা পড়ে এর মধ্যে? ইজ নট এ। সো এগুলো সব ব্রিটিশ ওভারসিজ টেরিটরির মধ্যে পড়ে, এই নিউ ক্যালেডোনিয়া পড়ে না। সো এটা আমি এক্সপেক্ট করতে পারি হয়তো আপনি জানবেন না, তো বললাম আপনি এটা পারেন নাই। ওকে। হাউ মেনি কান্ট্রিজ আর কারেন্টলি মেম্বার অফ বিমস্টেক? 7টা। খুবই ঘরের জিনিস, এগুলো পারতে হবে। হুইচ অফ দ্য ফলোইং ভিটামিনস ইজ প্রাইমারি রেসপন্সিবল ফর ব্লাড ক্লটিং? ভিটামিন কে। ভিটামিন কে এর অভাব থাকলে রক্তপাত শুরু হলে সেটা বন্ধ হয় না। ওকে, বিজ্ঞান থেকে আসছে ছোট্ট একটা জিনিস। হোয়েন ওয়াজ এনএসআই ফর্মড ইন বাংলাদেশ? কবে এনএসআই তৈরি হয়েছে? এনএসআই তৈরি হয়েছে 1972 সালে। 1972 সালে ডিসেম্বরের 29 তারিখ। যেহেতু এনএসআই পরীক্ষা দিতে গেছেন, এটা না জেনে যা পাপ। হুইচ কান্ট্রি হোস্টেড ইন আইসিসি ওমেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ? দুইটা দেশ করছিল, ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ। ইউএস এর নাম দেয় নাই, শুধু ওয়েস্ট ইন্ডিজ নাম দিচ্ছে, দেখা দেন। দ্য টার্ম ডিডিওএস আইসিটি থেকে আসছে। এটা হচ্ছে ওই যে ডিনায়াল অফ সার্ভিস হচ্ছে ডস, আর প্রথমটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস। হুইচ ব্যাংক ওয়াজ দ্য ফার্স্ট টু স্টার্ট এজেন্ট ব্যাংকিং? কোনো কথা হবে না, ব্যাংক এশিয়া। হু ইজ ওয়াইডলি অ্যাকনলেজড অ্যাজ দ্য ফাদার অফ এআই? ফাদার অফ এআই হচ্ছে জন ম্যাকার্থি। Which of the following ISO standards is related to the security management system? ISO 27001। এগুলো কিন্তু আইসিটির একদম পপুলার কোশ্চেন। Which of the following countries does not have a large reserve of lithium? ওকে, এটা আপনি না পারলে না পারতেও পারেন, এটা একটু টাফ আর কি, যে আপনার জানতে হবে যে অস্ট্রেলিয়া, চায়না, বলিভিয়া, চিলি এর সবারই হচ্ছে লিথিয়ামের একটা ভালো স্টোরেজ আছে বলে, মানে ইন্টারন্যাশনাল সোর্সে জানা যায়, বাট ইজিপ্টের তেমন কোনো লিথিয়াম নাই ওদের দেশে।
হোয়েন ডিড, তো এটা একটা টাফ প্রশ্ন ধরে নেওয়া যেতে পারে। হোয়েন ডিড বাংলাদেশ স্টার্ট টু ইম্পোর্ট এলএনজি? বাংলাদেশ কবে এলএনজি ইম্পোর্ট শুরু করে? 2018 সালে। 2018 সালে, মাসটা ভুলে গেলাম, বাট 2018 সালে। ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, ডিওজিই, ইজ এ রিসেন্ট ইনিশিয়েটিভ অফ হুইচ কান্ট্রি? ইউএসএ। এবং দেখতেছে হচ্ছে এলন মার্কস নিজে এই প্রজেক্ট বা এই ইনিশিয়েটিভ। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ ইউএনসিটিআইডি? ইউএন সাথে যদি টি এগুলা থাকে, word এগুলা আমরা ক্লাসে পড়ি যে জিকেতে কিভাবে মনে রাখতে হয় এগুলা। জেনেভা লিস্টটা তো খুবই পপুলার, এটা তো জেনেভাতে। তো দেখেন, জিকের কঠিন কয়টা? ধরেন আরো আপনি তিন চারটা বাদই দিয়ে দেন, একটা দুইটা, আরো ধরেন পারলেন না, আরো কিছু পারলেন না। কয়টা আসছে জিকে? জিকে আসছে হচ্ছে 15টা বা 16টা। 16টার মধ্যে ধরুন 6টা পারলেন, 10টা পারলেন। 10টা কিন্তু পারার মতো। আরো 4টা হয়তো এখান থেকে পারলেন না। সো পারা যায়, একটু পড়তে হবে এবং খুব ভালো মতো পড়তে হবে। যেহেতু চাকরি বাকরির জন্য পড়তেছেন, পড়লে একটা ভালো চাকরি পাবেন, কেন করবেন না? সো আজকে আমাদের আলোচনা শেষ। আমাদের কোর্স চলতেছে জব প্রিমিয়াম প্লাস আইবি স্পেশাল ব্যাচ, আপনার চাইলে এনরোল করতে পারেন এবং আপনাদের প্রিপারেশন আরো বেটারমেন্ট হবে সেটাতে, হোপফুলি। সো সবাই ভালো থাকবেন। আজকের লাইভ শেয়ারিং সেশনটা এই পর্যন্ত।